আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে ক্লিনিক্যাল অ্যানাটমি অফ সুপিরিয়র এক্সট্রিমিটি নিয়ে ডিসকাস করার। তাহলে চলো শুরু করা যাক। আপার লিম্বটা আসলে লাইটলি বিল্ড রাদার দেন দ্য লোয়ার লিম্ব। লোয়ার লিম্বটা হেভিলি বিল্ড, কারণ আপার লিম্বটা ইউজ করা হয় আমাদের ইট ইজ মেন্ট টু বি প্রেহেনশন মানে আমাদের কোনো কিছু ধরা, গ্রাস্প করা, ক্যাচ করা। এই জন্য গ্রাস্পিং, ক্যাচিং এগুলোর জন্য আমাদের এই আপার লিম্বের মেনলি আমরা ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের আপার লিম্বটা লাইটলি বিল্ড, এবং আমরা যে গ্রাস্প করি, আমরা কোনো কিছু ধরতে গেলে আমাদের এই ফিঙ্গারগুলো ফ্লেক্স করি, এবং পাশাপাশি আমাদের থাম্বের অপোজিটে ফিঙ্গারগুলো ফ্লেক্স করার মাধ্যমে আমরা গ্রাস্পিংয়ে কাজ করি। আপার লিম্বের বোনসগুলো স্মলার এবং উইকার, এবং তার জয়েন্টগুলোও স্মলার এবং লেস স্টেবল রাদার দেন দ্য লোয়ার লিম্ব এবং আদার জয়েন্টগুলো বডির মধ্যে। তো এই জন্য আপার লিম্বের ইনজুরিটা ইট ইজ মোর প্রোন টু ইনজুরি। আপার লিম্বে ইনজুরি বেশি হয় আপার লিম্বে, পাশাপাশি ডিসলোকেশন, ফ্র্যাকচার এগুলো আপার লিম্বে বেশি হয়। আপার লিম্বের ক্ষেত্রে ডিসলোকেশন, মোস্ট কমন ডিসলোকেশন ইন কেস অফ আপার লিম্ব হচ্ছে শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন। হ্যাঁ, শোল্ডার জয়েন্টটা ডিসলোকেট করে ইনফিরিয়রলি সবচেয়ে বেশি, কারণ তোমরা জানো শোল্ডার জয়েন্টটা ইনফিরিয়রলি শোল্ডার জয়েন্টটা উইক থাকে। ইনফিরিয়রলি আমরা জানি শোল্ডার জয়েন্টের স্টেবিলিটি কে দিচ্ছে, শোল্ডার জয়েন্ট স্টেবিলিটি দিচ্ছে এখানে রোটেটর কাফ। আমরা জানি চারটা মাসেল, সুপ্রাস্পাইনাস, ইনফ্রাস্পাইনাস, টেরিস মাইনর এবং সাবস্ক্যাপুলারিস। কিন্তু ইনফিরিয়রলি কোনো সাপোর্ট নাই। পাশাপাশি গ্লেনয়েড লেব্রাম সাপোর্ট দিচ্ছে, অ্যাক্রোমিও ক্লেভিকুলার আর্চ সেটা সাপোর্ট দিচ্ছে। তো ইনফিরিয়রলি কোনো সাপোর্ট না থাকায় ডিসলোকেশনটা অ্যাকচুয়ালি শোল্ডার জয়েন্টে ইনফিরিয়রলি হয় বেশি। এছাড়াও এলবো জয়েন্টের ডিসলোকেশন হয়, লুনেট বোন অফ দ্য হ্যান্ডের ডিসলোকেশন হয়। এই বোনগুলার এই জয়েন্টগুলো পার্টিকুলার ডিসলোকেশন হয় ইন কেস অফ আপার লিম্ব। ফ্র্যাকচার, কমন ফ্র্যাকচার হচ্ছে ক্লেভিকুলার ফ্র্যাকচারটা একটা কমন ফ্র্যাকচার আপার লিম্বের ক্ষেত্রে। পাশাপাশি হিউমেরাস, রেডিয়াস এবং স্ক্যাফয়েডও কমনলি ফ্র্যাকচার হয় ইন কেস অফ আপার লিম্ব। স্ক্যাফয়েড ইজ দ্য মোস্ট কমনলি ফ্র্যাকচার বোন অফ দ্য হ্যান্ড। নার্ভ ইনজুরি আমরা জানি আপার লিম্বের সাথে রিলেটেড কয়েকটা ইম্পর্টেন্ট নাম আমরা জানি। আপার লিম্বে আমরা যখন পড়ি তখন ব্রাকিয়াল প্লেক্সাস, এক্সিলার মধ্যে আমরা ব্রাকিয়াল প্লেক্সাস পড়ছি। তো ব্রাকিয়াল প্লেক্সাসের মধ্যে কোন কোন রুটগুলা ছিল? সার্ভাইকাল 5, 6, 7, 8 এবং থোরাসিক 1। তো এর মধ্যে ইম্পর্টেন্ট নার্ভগুলা হচ্ছে যেগুলা মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ এবং রেডিয়াল নার্ভ। এই নার্ভগুলা কমনলি ইনজুর্ড হয়। দিজ আর দ্য 3 মেজর নার্ভস অফ আপার লিম্ব। দিজ আর দ্য রেডিয়াল, মিডিয়ান অ্যান্ড আলনার নার্ভ। তো আলনার নার্ভ ইজিলি পালপেট করতে পারি আমরা হিউমেরাসের মিডিয়াল এপিকন্ডাল। এই হিউমেরাসের মিডিয়াল এপিকন্ডালের পিছনেই আমরা এই জায়গায় মাঝে মাঝে আমরা যখন এই জায়গায় ব্যথা পাই তখন দেখা যায় এরকম ঝিনঝিন করে এরকম, এটা আসলে আলনার নার্ভের জন্যই। তো এখানে আমরা আলনার নার্ভটা পাই। সাইট অফ ইন্ট্রামাসকুলার ইন্ট্রাভেনাস ইনজেকশন। ইন্ট্রামাসকুলার ইনজেকশনটা আসলে মাসলে দেওয়া হচ্ছে। তোমরা অনেকেই এটার সাথে অভিজ্ঞতা আছে তোমাদের। এখানে আমরা এই ডেল্টয়েড মাসল, এই যে মাসলটা, এই ডেল্টয়েড মাসলে ইনজেকশন, ইন্ট্রামাসকুলার ইনজেকশনটা দেওয়া হয়। ডেল্টয়েড মাসলের এখানে যেহেতু আর্মের মধ্যে আমাদের এক্সিলা ইনাফ্রা রিলেটেড থাকতেছে, সেই জন্য আমরা ডেল্টয়েড মাসলের কোথায় দিই? আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট অফ ডেল্টয়েড মাসলে আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশনটা দিই। এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। পাশাপাশি ইন্ট্রাভেনাস ইনজেকশন আমরা এখানে সুপারফিশিয়াল ভেইন আমরা এখানে ব্যবহার করি ইন্ট্রাভেনাস ইনজেকশনের জন্য। আমরা মোস্টলি ইউজ করি এখানে হচ্ছে এখানে কিউবিটাল ফোসা আছে, মিডিয়ান কিউবিটাল ভেইনটা আমরা ইউজ করি। পাশাপাশি এখানে সেফালিক ভেইন, বেজিলিক ভেইন আছে। তো এই সুপারফিশিয়াল ভেইনগুলো আমরা ব্যবহার করি ইন কেস অফ ইন্ট্রাভেনাস ইনজেকশন। সাইটস ফর ফিলিং আর্টেরিয়াল পালসেশন তোমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখতে পাও। এখানে আমরা রেডিয়াল আর্টারি পালসেশনটা আমরা ফিল করি ঠিক এই জায়গায়, রেডিয়াল আর্টারি পালসেশন। এখানে আমরা রিস্ট জয়েন্টের একটু প্রক্সিমালি, ল্যাটারালি আমরা এখানে রেডিয়াল আর্টারি লোকেটেড। এই রেডিয়াল আর্টারি পালসেশনের মাধ্যমে আমরা ফিল করতে পারি আর্টেরিয়াল পালসেশন। ফ্র্যাকচার অফ ক্লেভিকল ফ্র্যাকচারটা মোস্ট কমন ফ্র্যাকচার বোন ইন দ্য বডি। কমনলি এটা ফ্র্যাকচার হয় দ্য জাংশন অফ ইটস ল্যাটারাল 1/3 এবং মিডিয়াল 2/3। তো এটা হচ্ছে গিয়ে উইকেস্ট পয়েন্ট, সেই জন্য এখানে আসলে ফ্র্যাকচারটা বেশি হয়। হঠাৎ করে যদি দেখা যায় একটা স্ট্রং ইম্প্যাক্ট, একটা প্রেশার পড়ে হাতে এবং শোল্ডারে, আবার যদি পার্সন আউটস্ট্রেচ মানে হাতটা এরকম ছড়ানো থাকবে, সে যদি পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এইখানে প্রেশার পড়ার কারণে আলটিমেটলি ক্লেভিকলের ফ্র্যাকচার হবে। ফ্র্যাকচারটা হবে জাংশন বিটুইন মিডিয়াল 2/3 অ্যান্ড ল্যাটারাল 1/3। কেন এই জায়গায় ফ্র্যাকচার হবে? কারণ এটা হচ্ছে উইকেস্ট সাইট
এবং এখানে হচ্ছে কি ক্লেভিকলের কার্ভেচার, যেটা কার্ভেচারটা এখানে মিট করে, টু কার্ভেচার অফ ক্লেভিকল মিট এট দিস পয়েন্ট, এবং ট্রান্সমিশন অফ ফোর্স ফ্রম ক্লেভিকল টু দ্য স্কেপুলা ওকার এট দিস সাইড থ্রু কোরাকো ক্লেভিকুলার লিগামেন্ট। সেই জন্য তোমরা ক্লেভিকল যখন ধরবা তখন তোমাদের জিজ্ঞেস করা হয় যে ইনফিরিয়র সারফেসে যে তোমাদের ল্যাটারাল এন্ডে থাকে এখানে ট্রাপিজয়েড রিজ এবং কনয়েড টিউবারকল, সেইখানে অ্যাটাচমেন্ট হচ্ছে তোমাদের কোরাকো ক্লেভিকুলার লিগামেন্ট। কোরাকো ক্লেভিকুলার লিগামেন্ট যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে? তো কোরাকো ক্লেভিকুলার লিগামেন্ট যদি ছিঁড়ে যায় তাহলে আপার লিম্ব থেকে ওয়েটটা ট্রান্সমিট হবে না ইনটু দ্য থোরাসিক ওয়াল, তাহলে ওয়েট ট্রান্সমিশন এখানে কাজ করতেছে কোরাকো ক্লেভিকুলার লিগামেন্ট। এখানে দেখতে পারবো এখানে ফ্র্যাগমেন্টেড যে ল্যাটারাল পার্ট আছে, ল্যাটারাল পিসটা এটা নিচের দিকে নেমে গেছে, কারণ ট্র্যাপিজিয়াসটা তখন একা এই এই আপার লিম্বের ওয়েটটাকে পুল করে রাখতে পারে না, সেই জন্য ল্যাটারাল ফ্র্যাগমেন্টটা নিচের দিকে নেমে যাবে এবং ল্যাটারাল ফ্র্যাগমেন্টের মিডিয়াল এন্ডটা এটা মিডিয়ালি চলে আসবে ডিউ টু অ্যাডাক্টরস অফ দ্য শোল্ডার লাইক টেরিস মেজর মাসল, এবং মিডিয়াল ফ্র্যাগমেন্টটা দেখবা স্লাইটলি এলিভেটেড। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মিডিয়াল ফ্র্যাগমেন্টটা উপরের দিকে উঠে গেছে, কিসের জন্য? কারণ পেক্টোরালিস মেজর স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসল, স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসলটা মিডিয়াল ফ্র্যাগমেন্টকে উপরের দিকে তুলে দিবে। That's why the medial fragment is slightly elevated by sternocleidomastoid muscle. Characteristic clinical picture of the patient with fracture clavicle. Fracture clavicle একজন পেশেন্টকে দেখতে পাবা, সে যে দিকে তার ক্লেভিকলটা ফ্র্যাকচার হয়েছে তার অপোজিট হাত দিয়ে সে সাপোর্ট দিয়ে এরকম নিয়ে আসবে তোমার কাছে। তো এই ধরনের পেশেন্টকে তুমি দেখে আন্দাজ করতে পারবা দিস ইজ এ প্রবল কেস অফ ক্লেভিকল ফ্র্যাকচার। ক্লেভিকলটা কখনো কনজেনিটালি অ্যাবসেন্ট থাকতে পারে, আবার ইমপারফেক্টলি ডেভেলপ থাকতে পারে। এইটার নাম হচ্ছে, এই ডিজিজের নাম হচ্ছে ক্লিডোক্রেনিয়াল ডিসোস্টোসিস। ক্লিডোক্রেনিয়াল ডিসোস্টোসিসের ক্ষেত্রে ক্লেভিকলটা কনজেনিটালি অ্যাবসেন্টও থাকতে পারে বা ইমপারফেক্টলি ডেভেলপ থাকতে পারে। ইন দিস কন্ডিশন শোল্ডার ড্রুপস, শোল্ডারটা সামনের দিকে থাকবে এবং এরকম ড্রুপিং হয়ে যাবে, নেমে যাবে, অ্যান্ড ক্যান বি অ্যাপ্রক্সিমেটেড অ্যান্টেরিয়রলি ইন ফ্রন্ট অফ দ্য চেস্ট, চেস্টের সামনে চলে আসবে। তাহলে এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই বাচ্চাটার এই ক্লেভিকল অ্যাবসেন্ট থাকার কারণে এই তার শোল্ডারটা ড্রুপিং অফ দ্য শোল্ডার এখানে হয়েছে এবং সামনের দিকে চলে আসছে চেস্টের সামনে। আমরা এক্সের মধ্যে এখানে কোনো ক্লেভিকল দেখতে পাচ্ছি না। প্যারালাইসিস অফ সেরাটাস এন্টেরিয়র মাসল। সেরাটাস এন্টেরিয়র মাসলটা হচ্ছে আলটিমেটলি মাসল অফ পেক্টোরাল রিজন। সেরাটাস এন্টেরিয়রকে সাপ্লাই করতেছে লং থোরাসিক নার্ভ। লং থোরাসিক নার্ভ তোমরা ব্রাকিয়াল প্লেক্সাসে পড়ছো। লং থোরাসিক নার্ভ 5 সার্ভাইকাল 5 to 7 তার হচ্ছে রুট ভ্যালু। এই লং থোরাসিক নার্ভকে বলা হচ্ছে নার্ভ টু সেরাটাস এন্টেরিয়র, যে সাপ্লাই করতেছে সেরাটাস এন্টেরিয়রকে। যদি সেরাটাস এন্টেরিয়র মাসলটা প্যারালাইসিস হয়, যদি লং থোরাসিক নার্ভ ইনজুরি হয়, সেরাটাস এন্টেরিয়র মাসল প্যারালাইসিস হবে। সেই ক্ষেত্রে একটা কন্ডিশন দেখা যায়, তাকে বলে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। উইঙ্গিং অফ স্ক্যাপুলাতে এখানে লং থোরাসিক নার্ভ যদি স্ট্যাব ইনজুরির মাধ্যমে বা ব্রেস্ট টিউমারের সময় যদি এই লং থোরাসিক নার্ভটা ইনজুরি হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে স্ক্যাপুলার প্রোট্রাকশনটা উইক হয়ে যাবে। পাশাপাশি স্ক্যাপুলা যে ইনফিরিয়র অ্যাঙ্গেল আছে এবং মিডিয়াল বর্ডার আছে, এটা আনডিউলি প্রমিনেন্ট হয়ে যাবে, পার্টিকুলারলি যখন পেশেন্ট তার হাত দিয়ে এরকম ওয়ালের সাথে এগেনস্টে পুশ করবে, এরকম পুশ করে দাঁড়াবে, তখন দেখা যাবে তার স্ক্যাপুলার ইনফিরিয়র অ্যাঙ্গেল এবং তার স্ক্যাপুলার মিডিয়াল বর্ডারটা প্রমিনেন্ট হচ্ছে। সো these are the consequence of paralysis of serratus anterior muscle. তাকে বলতেছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। তোমাদের প্রায় এটা রিটেনে আসে, তোমাদের এটা জানা থাকতে হবে। এখানে একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেমের কথা বলা আছে। A 50-year-old man fell off his bicycle. He heard a cracking noise and felt severe pain in his right shoulder region. He noted that the lateral part of the shoulder drooped and medial end of the clavicle was elevated. তো সে দেখতে পেলো, আমরা একটু আগে এই কেসটা ডিসকাস করছি, তার লেটারাল এন্ডটা ড্রপিং হয়েছে এবং মিডিয়াল এন্ডটা উপর দিকে উঠে গেছে। তা আসলে এখানে ফ্র্যাকচার ক্লেভিকল, এখানে সে আউটস্ট্রেচ হ্যান্ডে পড়ে যাওয়ার কারণে আলটিমেটলি তার ক্লেভিকল ফ্র্যাকচার হয়েছে। তো এটা জাংশন বিটুইন মিডিয়াল 2/3 অ্যান্ড লেটারাল 1/3 এটা হয়েছে এবং এটা হচ্ছে উইকেস্ট পয়েন্ট অফ দ্য ক্লেভিকল। পরীক্ষায় এটা ক্লেভিকল ধরলে জিজ্ঞেস করা হয় অনেক সময়। এবং কিসের জন্য বললাম মিডিয়াল পোর্শনটা উপর দিকে উঠে যাবে ডিউ টু এখানে হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েডের জন্য, এবং লেটারাল পোর্শনটা ট্রাপিজিয়াস একা পুল করে রাখতে পারবে না, সেদিকে নিচের দিকে নিয়ে যাবে। কমন সাইটস অফ ফ্র্যাকচার অফ হিউমেরাস আর দ্য সার্জিক্যাল নেক। তোমরা হিউমেরাস পড়ছো, হিউমেরাসের মধ্যে কমন সাইট কী কী? সার্জিক্যাল নেক। সার্জিক্যাল নেক তার নাম সার্জিক্যাল নেক কারণ এখানে ফ্র্যাকচার বেশি হয়। পাশাপাশি শেফটে এবং সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার অফ হিউমেরাস আর কমন টার্মস।
তো এখানে তোমরা হিউম্যারাসে তোমরা পড়ছো 3টা নার্ভ এখানে রিলেটেড। সার্জিক্যাল নেকে হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ রিলেটেড, এখানে স্পাইরাল গ্রুপ শ্যাফটের মধ্যে অথবা রেডিয়াল গ্রুপও বলা হয়, সেখানে রেডিয়াল নার্ভ রিলেটেড থাকে। এবং মিডিয়াল এপিকন্ডাইলটা প্রমিনেন্ট থাকে। মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিকে যে নার্ভটা পাস করবে সেটা হচ্ছে আনলার নার্ভ। তাহলে এই 3টা নার্ভ তোমাদের হিউম্যারাসের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। অ্যাক্সিলারি নার্ভ সাপ্লাই করতেছে, এটা আসতেছে ব্রাকিয়াল প্লেক্সাসের পোস্টেরিয়র কোর থেকে, এবং অ্যাক্সিলারি নার্ভ সাপ্লাই করতেছে 2টা মাসলকে, একটা হচ্ছে ডেল্টয়েড মাসল এবং টেরিস মাইনর মাসল। তাহলে এটা কনসিকুয়েন্সে অ্যাক্সিলারি নার্ভ ড্যামেজ হলে সেটা ডেল্টয়েড মাসল প্যারালাইজ হবে। ডেল্টয়েড মাসল প্যারালাইজ হলে আমরা জানি ডেল্টয়েড মাসল কী করতেছে, শোল্ডার জয়েন্টে 15 to 90 ডিগ্রি অ্যাবডাকশন করতেছে, তাহলে এইটা হবে না। এবং রেডিয়াল নার্ভ যদি ইনজুরি হয় তাহলে হবে স্যাটারডে নাইট পালসি বা রিস্ট ড্রপ, আর আনলার নার্ভ ইনজুরি হলে ক্লো হ্যান্ড। তো এই জিনিসগুলো তোমরা জানো, এগুলো জিজ্ঞেস করা হয়। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, হিউম্যারাসের নিচের দিকে যে কন্ডাইল আছে, কন্ডাইলের উপরে ফ্র্যাকচারটা হওয়ার কারণে তাকে বলা হয় সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। সুপ্রা মানে উপরে, এটা ইয়াং এজের ক্ষেত্রে কমন। এটা হয় আউটস্ট্রেচ হ্যান্ডে, হাতটা ছড়ানো অবস্থায় যদি সে পড়ে যায় কোনো পার্সন, তাহলে তার লোয়ার ফ্র্যাগমেন্টটা ডিসপ্লেসড হয়ে যাবে ব্যাকওয়ার্ডস, পিছন দিকে ডিসপ্লেসড হয়ে যাবে। এই ছবিতে দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখা যাচ্ছে যে লোয়ার পিসটা পিছন দিকে ডিসপ্লেসড হয়ে গেছে। সো দ্য এলবো ইজ আনডুলি প্রমিনেন্ট, এলবোটা প্রমিনেন্ট হয়ে যাবে অ্যাজ ইন ডিসলোকেশন অফ দ্য এলবো জয়েন্ট। দিস ফ্র্যাকচার মে কজ ইঞ্জুরি টু দ্য মিডিয়ান নার্ভ। এই ফ্র্যাকচারের কারণে মিডিয়ান নার্ভ ইঞ্জুরি হতে পারে, এবং এটা অলসো তার সামনে রিলেটেড। দেখো এখানে ব্রাকিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারিটা অক্লুশন হতে পারে, এবং ব্রাকিয়াল আর্টারি অক্লুশন হয়ে আলটিমেটলি ডেভেলপ করতে পারে ওয়াকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার। ওয়াকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার মাসলগুলো এখানে আসলে অক্সিজেন সাপ্লাই পাবে না, সেই কারণে আলটিমেটলি ইসকেমিক কন্ট্রাকচার ডেভেলপ করে, কজ বাই অক্লুশন অফ দ্য ব্রাকিয়াল আর্টারি। এখানে দেখতে পাচ্ছ ছবির মধ্যে, এখানে ওয়েস্টিং অফ দ্য ফোরাম মাসল এবং ক্লোয়িং অফ দ্য ফিঙ্গার অ্যান্ড থাম্ব ইন কেস অফ Bachmann's ischemic contracture. So this was about the supracondylar fracture of the humerus. Humerus has a poor blood supply at the junction of its upper 1/3 and lower 2/3. তাহলে আপার 1/3 এবং লোয়ার 2/3 জাংশনের মধ্যে হিউম্যারাসের ব্লাড সাপ্লাইটা হচ্ছে গিয়ে পোর। এখানে ফ্র্যাকচার যদি হয় তাহলে এখানে ডিলেড ইউনিয়ন এবং নন ইউনিয়ন দেখা দেয়। হেড অফ দ্য হিউম্যারাস কমনলি ডিসলোকেটস ইনফিরিয়রলি। আমি আগে বলছি তোমাদের কিসের জন্য ইনফিরিয়রলি শোল্ডার জয়েন্টটা ডিসলোকেট করে বেশি। এখন চলে আসি আমরা কলিস ফ্র্যাকচার। তোমরা রেডিয়াস পড়ছো, রেডিয়াসের লোয়ার এন্ডের 2 সেন্টিমিটার উপরে, লোয়ার এন্ডের 2 সেন্টিমিটার উপরে যে ফ্র্যাকচারটা হচ্ছে সেটাই হচ্ছে কলিস ফ্র্যাকচার। এখানেও পেশেন্টটা আউটস্ট্রেচ হ্যান্ডে এরকম পড়ে যাবে, সেই ক্ষেত্রে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা ডিসপ্লেসড হবে আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি ফিগার এ, এখানে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা ডিসপ্লেসড হয়েছে আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস, এবং রেডিয়াল স্টাইলের প্রসেস comes to lie proximal to the ulnar styloid process. এখন যদি ডিস্টাল ফ্র্যাগমেন্টটা ডিসপ্লেসড অ্যান্টেরিয়রলি, ডিস্টাল ফ্র্যাগমেন্টটা যদি অ্যান্টেরিয়রলি ডিসপ্লেসড থাকে তাহলে তাকে আমরা বলবো স্মিথস ফ্র্যাকচার। এই টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে, বিশেষ করে কলিস ফ্র্যাকচারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখা যাচ্ছে ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছ যে মা তার বাচ্চাকে এরকম ধরে একটা ঝাঁকানোর কারণে, এই সাডেন পাওয়ারফুল জার্কের কারণে বাচ্চার রেডিয়াসটা অ্যানুলার লিগামেন্ট আছে, অ্যানুলার লিগামেন্ট থেকে বের হয়ে চলে আসে। অ্যানুলার লিগামেন্ট থেকে বের হয়ে চলে আসার কারণে এটাকে বলতেছে এটা সাবলাক্সেশন অফ দ্য হেড অফ দ্য রেডিয়াস বা পুলড এলবো। তো হেড ক্যান নর্মালি ফেল্ট দ্য হলো বিহাইন্ড দ্য লেটারাল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস। এখানে রেডিয়াসের হেডটাকে আমরা ফিল করতে পারবো এই ধরনের পুলড এলবোর ক্ষেত্রে লেটারাল এপিকন্ডাইলের পিছনে। তাহলে ছবিতে দেখতে পাচ্ছ এখানে আলটিমেটলি এই পাওয়ারফুল জার্কের কারণে, এই সাডেন পাওয়ারফুল জার্কের কারণে অ্যানুলার লিগামেন্ট থেকে এই রেডিয়াসটা বের হয়ে চলে আসে এবং পুলড এলবো ডেভেলপ করে। ডিসলোকেশন অফ দ্য এলবো। ডিসলোকেশন অফ দ্য এলবো ইজ প্রডিউসড বাই ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড। ম্যাক্সিমাম কন্ডিশনগুলো আসলে এরকম আউটস্ট্রেচ হ্যান্ডে পড়ার কারণে হয়ে থাকে। এখানে এলবোটা থাকবে স্লাইটলি ফ্লেক্সড এবং অলিক্রনের ফোসাটা শিফট করবে পোস্টেরিয়রলি, অ্যান্ড দ্য এলবো ইজ ফিক্সড in slight flexion. Normally, in an extended elbow, the tip of the olecranon process lies in a horizontal line with the two epicondyles. সাধারণত দেখা যায় যে হিউমেরাসের দুইটা এপিকন্ডাইলের সাথে এখানে যে অলিক্রনের প্রসেসটা একটা হরাইজন্টাল লাইনে থাকে, এবং ফ্লেক্সড এলবোর ক্ষেত্রে এই তিনটা বোনের মধ্যে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকে, and these relations are disturbed in dislocation of elbow. যদি এলবো ডিসলোকেশন হয় তাহলে এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা ডিস্টার্ব হবে। এখন চলে আসি আমরা ফ্র্যাকচার অফ অলিক্রনাল প্রসেস। এটা একটা কমন ফ্র্যাকচার, এবং
দিস ইজ কজড বাই এ ফল অন দ্য পয়েন্ট অফ দ্য এলবোর এরকম পয়েন্টে যদি ফল হয় সেই ক্ষেত্রে এই অলিক্রনাল প্রসেস ফ্র্যাকচার হতে পারে। ফ্র্যাকচার অফ দ্য করোনার প্রসেস ইজ আনকমন। করোনার প্রসেসটা যেহেতু এটা নিচের দিকে থাকতেছে এটা আসলে কমন না, কিন্তু অলিক্রনাল প্রসেসটা কমন। অ্যান্ড ইউজুয়ালি অ্যাকম্পানিজ ডিসলোকেশন অফ দ্য এলবোর যদি ডিসলোকেশন থাকে তখন সাথে করোনার প্রসেসের ফ্র্যাকচার নিয়ে আসতে পারে। এখন আমরা চলে আসি একটা কার্পাল বোন, তোমরা জানো স্ক্যাফয়েড বোনটা ফ্র্যাকচার হয়। তো স্ক্যাফয়েড বোন ফ্র্যাকচার হলে এটা মোস্ট কমন ফ্র্যাকচার অফ কার্পাল বোনগুলোর মধ্যে সবচেয়ে কমনলি ফ্র্যাকচার হয় স্ক্যাফয়েড বোনটা। ফ্র্যাকচার যদি স্ক্যাফয়েড হয় এখানে আমরা টেন্ডারনেস পাবো। তোমরা এখানে পড়ছো এই যে এখানে আমরা যে অ্যানাটমিক্যাল স্নাপ বক্সটা পাই, ঠিক এই জায়গায় অ্যানাটমিক্যাল স্নাপ বক্স। এই অ্যানাটমিক্যাল স্নাপ বক্সে আমরা যখন হাত দিব তখন আমরা টেন্ডারনেস পাবো। টেন্ডারনেস, পেশেন্ট পেইন ফিল করবে যখন স্ক্যাফয়েড ফ্র্যাকচার থাকে। তো এখানে খেয়াল করো, নিচে ছবিতে দেখতে পাচ্ছ এখানে দুই ধরনের আর্টারি সাপ্লাই হয় স্ক্যাফয়েডের ক্ষেত্রে। নিউট্রিয়েন্ট আর্টারিগুলো স্ক্যাফয়েডের ক্ষেত্রে দুইটা এন্ডে ঢুকে যেতে পারে, পাশাপাশি একদিকে ঢুকে ভিতর দিয়ে পাস করে যেতে পারে। যদি এখানে এই নিউট্রিয়েন্ট আর্টারি এই রাইট সাইডের এই ধরনের যদি দিস টাইপ অফ আর্টারি সাপ্লাই হ্যাপেন ইন কেস অফ স্ক্যাফয়েড, তাহলে দেখা যাচ্ছে যে আর্টারি সাপ্লাই হ্যাম্পার হচ্ছে এবং এই ক্ষেত্রে তার প্রক্সিমাল সেগমেন্টটা ব্লাড সাপ্লাই পাচ্ছে না। এই প্রক্সিমাল সেগমেন্ট ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে ইট আন্ডারগোজ অ্যাভাসকুলার নেক্রোসিস। তো দিস ইজ অ্যাবাউট দ্য স্ক্যাফয়েড ফ্র্যাকচার। এই কার্পাল বোনগুলোর সম্পর্কে তাদের ওসিফিকেশন সম্পর্কে তোমার জানা থাকতে হবে, বিকজ এটা হেল্প করবে টু ডিটারমাইন দ্য এজ অফ দ্য চাইল্ড। এখানে ডান দিকে এক্সরেতে তোমরা দেখতে পাচ্ছ স্ক্যাফয়েড ফ্র্যাকচারটা দেখতে এরকম, এখানে ডিসকন্টিনিউয়াস আমরা এক্সরে ফিল্মের মধ্যে দেখতে পাচ্ছি। ডিসলোকেশন অফ দ্য লুনেট may be produced by a fall of the acutely dorsiflexed hand. এই হ্যান্ডের এটা হচ্ছে কি ডরসিফ্লেক্সড হ্যান্ডে উইথ দ্য এলবো জয়েন্ট ফ্লেক্সড, এলবোটা ফ্লেক্স থাকবে এবং ডরসিফ্লেক্সড হ্যান্ড থাকবে। এই কারণে দিস ডিসপ্লেসেস দ্য লুনেট এন্টেরিয়রলি। এই পজিশনে থাকলে কি হবে, এই লুনেটটা ডিসপ্লেস হতে পারে সামনের দিকে এবং আলটিমেটলি দেখা যাবে এখানে ফ্লেক্সো রেটিনাকুলাম এবং লুনেট ডিসপ্লেসমেন্টের কারণে সেই ফ্লেক্সো রেটিনাকুলাম এবং লুনেটের মাঝখানে মিডিয়ান নার্ভ থাকতেছে, মিডিয়ান নার্ভ কম্প্রেস করতেছে। আর তোমরা জানো মিডিয়ান নার্ভ কম্প্রেশনের কারণে এখানে যে টানেলের নাম হচ্ছে কার্পাল টানেল, আলটিমেটলি এখানে অ্যারাইজ করবে কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে এখানে এই যে আমাদের এই জায়গায় বলতেছে আমরা থিনার মাসল, এখানে হচ্ছে হাইপোথিনার মাসল। এই থিনার মাসলগুলা ফ্ল্যাটেন্ড হয়ে যাবে। So there will be flattened thinner eminence in case of carpal tunnel syndrome and also in case of dislocation of lunate. মেটাকার্পাল বোনগুলোর ক্ষেত্রে ফ্র্যাকচারটা কমন, এটাকে বলা হয় বেনেটস ফ্র্যাকচার, যখন বেজ অফ দ্য ফার্স্ট মেটাকার্পাল বোনের ফ্র্যাকচার হবে। এখানে ডান দিকে ছবিতে নিচে দেখতে পাচ্ছ তার ফার্স্ট মেটাকার্পাল বোনের বেজের মধ্যে যে ফ্র্যাকচারটা হয়েছে তাকে আমরা বলি বেনেটস ফ্র্যাকচার। তো এবং অন্যান্য মেটাকার্পাল বোনগুলোও ফ্র্যাকচার হতে পারে ডিউ টু ডিরেক্ট অর ইনডিরেক্ট ভায়োলেন্স। ডিরেক্ট ভায়োলেন্স ইউজুয়ালি ডিসপ্লেসেস দ্য ফ্র্যাকচার সেগমেন্টস ফরওয়ার্ড। ডিরেক্ট ভায়োলেন্সের ক্ষেত্রে ফ্র্যাকচার সেগমেন্টটা সামনের দিকে চলে যাবে এবং ইনডিরেক্ট ভায়োলেন্সের ক্ষেত্রে তারা পিছন দিকে চলে আসবে। এই ছবিতে তোমরা সবাই পরিচিত আছো, ইট ইজ কল্ড polydactyly. So when the thumb possesses 3 phalanges, the first metacarpal has 2 epiphyses on at each end. Occasionally the first metacarpal bifurcates distally. মাঝে মাঝে দেখা যাবে যে ফার্স্ট মেটাকার্পালটা ডিস্টালি বাইফার্কেট করে এবং মিডিয়াল ব্রাঞ্চ থাকবে, তার কোনো ডিস্টাল এপিফাইসিস থাকবে না, নো ডিস্টাল এপিফাইসিস অ্যান্ড হ্যাজ অনলি 2 phalanges. তার দেখতে পাচ্ছ এখানে দুইটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে, একটা মিডিয়াল ব্রাঞ্চ, একটা হচ্ছে লেটারাল ব্রাঞ্চ। মিডিয়াল ব্রাঞ্চটা বড় দেখা যাচ্ছে, লেটারাল ব্রাঞ্চটা ছোট দেখা যাচ্ছে। মিডিয়াল ব্রাঞ্চের ক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি দেখা যাবে দেয়ার ইজ নো ডিস্টাল এপিফাইসিস এবং অনলি 2 phalanges, এখানে 2টা ফ্যালেন্স থাকবে। আর লেটারাল ব্রাঞ্চের ক্ষেত্রে এখানে ডিস্টাল এপিফাইসিস থাকবে এবং 3 phalanges. So this is the lateral branch and this is the medial branch. Small one is medial, the small one is medial branch and the larger one is lateral branch. So total digits are 6 in such case. তাকে বলতেছে polydactyly. ফ্র্যাকচার অফ ডিস্টাল ফ্যালেংস অফ মিডল ফিঙ্গার। এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে বাডি স্প্লিন্ট বলি এটাকে। এখানে ডিস্টাল ফ্যালেংস অফ মিডল ফিঙ্গার, আমরা জানি আমাদের এখানে কার্পাল হ্যান্ডের মধ্যে কার্পাল বোন থাকতেছে, মেটাকার্পাল বোন থাকতেছে, ফ্যালেঞ্জেস থাকতেছে, 14টা ফ্যালেঞ্জেস থাকতেছে, ঠিক না? থাম্বে যদি শুধু থাকতেছে 2টা ফ্যালেঞ্জেস এবং বাকি 4টাতে থাকতেছে দিস ওয়ান ইজ লিটল ফিঙ্গার। এটা হচ্ছে
রিং ফিঙ্গার, দিস ওয়ান ইজ মিডল ফিঙ্গার, দিস ওয়ান ইজ ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড দিস ওয়ান ইজ থাম। তো এগুলোর নাম আমরা জানা থাকলো। প্রত্যেকটার এখানে হচ্ছে 3টা করে ফ্যালেঞ্জেস থাকে, শুধুমাত্র থাম্বে থাকে 2টা। তো মিডল ফিঙ্গার, তো এটা হচ্ছে মিডল ফিঙ্গার। মিডল ফিঙ্গারের ডিস্টাল ফ্যালেঞ্জটা ফ্র্যাকচার কমন। তো এটাকে ট্রিটমেন্ট করা হয় তার পাশে যে ভালো যে ফিঙ্গারটা আছে রিং ফিঙ্গারের সাথে, এখানে আমরা একটা বা এটা ইন্ডেক্স ফিঙ্গারের সাথে আমরা একটা স্প্লিন ব্যবহার করি, তাকে বলা হয় বাডি স্প্লিন। যেহেতু পাশাপাশি বন্ধুর মতো এরকম লাগাই দেওয়া হয় ইমোবিলাইজেশনের জন্য, সেই ক্ষেত্রে তাকে বাডি স্প্লিন বলা হয়। এই ছবির মধ্যে তোমরা বাডি স্প্লিনটা দেখতে পাচ্ছ। খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য, এটা হচ্ছে কি কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্যান্সার্স ইন কেস অফ মেল। ইট অ্যারাইজেস ফ্রম এপিথেলিয়াল সেলস অফ দ্য লেকটিফেরাস ডাক্টস। 60% কেসে এটা আপার লেটারাল কোয়াড্রেন্টে হবে এবং কমনলি ইফেক্ট করবে ফিমেলদের 40 to 60 ইয়ার্স অফ এজে। ক্লিনিক্যালি একটা পেইনলেস হার্ড লাম্প পাওয়া যাবে এবং দ্য ব্রেস্ট বিকামস ফিক্সড অ্যান্ড ইমমোবাইল, মুভ করবে না, ডিউ টু ইনফিল্ট্রেশন অফ সাসপেন্সরি লিগামেন্ট। লিগামেন্টটা ইনফিল্ট্রেশন হবে এবং স্কিনটা রিট্রাক্ট করবে ডিউ টু ইনফিল্ট্রেশন অফ দ্য সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্টটা ইনফিল্ট্রেশনের জন্য স্কিন রিট্রাকশন হবে, নিপল রিট্রাকশন হবে ডিউ টু ইনফিল্ট্রেশন অফ দ্য ফাইব্রোসিস অফ দ্য লেকটিফেরাস ডাক্ট। লেকটিফেরাস ডাক্টটা ফাইব্রোসিস হবে, সেই কারণে নিপল রিট্রাকশন হবে। এবং এখানে একটা কন্ডিশন রাইজ করা হচ্ছে PD অরেঞ্জ অ্যাপিয়ারেন্স। PD অরেঞ্জ এখানে কমলার খোসার মতো দেখতে মনে হবে অ্যাপিয়ারেন্স অফ দ্য স্কিন গিভিং রাইজ টু অ্যাপিয়ারেন্স লাইক দ্যাট অফ দ্য স্কিন অফ দ্য অরেঞ্জ ডিউ টু অবস্ট্রাকশন অফ দ্য সুপারফিশিয়াল লিম্ফেটিক্স। এই PD অরেঞ্জ অ্যাপিয়ারেন্সটা কিসের জন্য হবে? কারণ সুপারফিশিয়াল লিম্ফেটিক্সটা অবস্ট্রাক্টেড হবে, সেই কারণে দেখতে মনে হবে কমলার খোসার মতো। আমরা জানি লিম্ফেটিক ড্রেনেজ, ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজ আমাদের খুবই ইম্পর্টেন্ট। লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট জানাটা দরকার, কারণ লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমেই আলটিমেটলি মেটাস্টাসিসটা হয়, ব্রেস্টে মেটাস্টাসিসটা হয় ব্রেস্ট কার্সিনোমার। তো এটা খুবই ক্লিনিক, ইট হ্যাজ গট গ্রেট ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। তো occurrence of cancer of the breast and its subsequent dissemination of cancer cell metastasis along the lymph vessel, lymph vessel এর মাধ্যমে এবং টু দ্য রিজিওনাল লিম্ফ নোডে এইটা মেটাস্টাসিসটা হয়ে থাকে ব্রেস্ট কার্সিনোমা। ক্লাসিক্যাল অপারেশন, এটাকে বলা হয় রেডিক্যাল মাস্টেক্টমি। এখানে পুরো ব্রেস্ট রিমুভ করা হয় অ্যালং উইথ এক্সিলাই লিম্ফ নোডস, এক্সিলাই লিম্ফ নোডস সহ এবং পেক্টোরালিস মেজর মাইনর মাসল সহ রিমুভ করা হয়, তাকে বলা হচ্ছে রেডিক্যাল মাস্টেক্টমি। কিছু কিছু লিম্ফ ভেসেলস ইম্পেরোমিডিয়াল কোয়াড্রেন্ট অফ দ্য ব্রেস্টে কমিউনিকেট করে উইথ দ্য সাবপেরিটোনিয়াল লিম্ফ প্লেক্সাস, নিচের দিকে অ্যাবডোমেনে চলে আসে এবং ক্যারি ক্যান্সার সেলস টু ইট। ফ্রম হিয়ার ক্যান্সার সেলগুলা এই সাবপেরিটোনিয়াল লিম্ফ প্লেক্সাসের মাধ্যমে, ছবিতে দেখতে পাচ্ছ নিচের দিকে লিভারে এবং আরও নিচে গিয়ে ওভারিতে এটার মেটাস্টাসিস হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ব্রেস্ট কার্সিনোমা পেশেন্টকে আমরা মেটাস্টাসিস যদি সন্দেহ করি, সেক্ষেত্রে আমাদের ইভালুয়েট করতে হয়, লিভার এবং ওভারি এগুলা স্লাইড এক্সক্লুড করতে হয়, সেখানে কি মেটাস্টাসিস হয়ে গেছে কিনা অলরেডি সেটা আমাদের খেয়াল করতে হবে। তো এটাকে বলা হয় ক্রুকেনবার্গস টিউমার। তো এই যে সেকেন্ডারি টিউমার ইন ওভারি, এই ব্রেস্ট কার্সিনোমা থেকে সেকেন্ডারি টিউমার ইন ওভারি, তাকে বলা হয় ক্রুকেনবার্গস টিউমার। তোমরা কি বুঝতে পারতেছো কিনা এবং আমার ভয়েস এবং ভিডিও ওকে আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা প্লিজ। কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট ইজ সিরিয়াস অ্যান্ড অফেন এ ফ্যাটাল ডিজিজ ইন কেস অফ ওমেন। ম্যামোগ্রাফি, আমরা ডান দিকে দেখতে পাচ্ছ ছবিতে লেখা আছে, ম্যামোগ্রাফি এবং সেলফ এক্সামিনেশন অফ দ্য ব্রেস্ট হেল্প ইন আর্লি ডিটেকশন অফ দ্য ব্রেস্ট ক্যান্সার। যদি ব্রেস্ট ক্যান্সারকে আর্লি ডিটেক্ট করা যায় তাহলে এটা এই ইফেক্টিভ ট্রিটমেন্ট পসিবল। তো এটা আসলে সেলফ এক্সামিনেশন অফ দ্য ব্রেস্ট এবং পাশাপাশি ম্যামোগ্রাফির মাধ্যমে আমরা আর্লি ডিটেক্ট করতে পারি। সেলফ এক্সামিনেশন হচ্ছে গিয়ে বেস্ট ওয়ে। অ্যাপার্ট ফ্রম লিম্ফেটিক্স, ক্যান্সার মে স্প্রেড থ্রু সেগমেন্টাল ভেইন। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, শুধু লিম্ফেটিক্স না, লিম্ফেটিক্স ছাড়াও সেগমেন্টাল ভেইনের মাধ্যমেও এই ব্রেস্ট কার্সিনোমাটা স্প্রেড করতে পারে। ইন দিস কানেকশন ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্যাট দ্য ভেইনস ড্রেনিং দ্য ব্রেস্ট কমিউনিকেট উইথ দ্য ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস অফ ভেইন। তাহলে ব্রেস্টের যে ভেইনগুলো ড্রেন করতেছে সেগুলো কমিউনিকেট করতেছে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের সাথে। তো ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের ভেইনের সাথে, এর মাধ্যমে ক্যান্সারটা স্প্রেড করতে পারে ভার্টিব্রাতে এবং ব্রেইনে। এখানে ছবিতে ম্যামোগ্রাম দেখতে পাচ্ছ, ম্যামোগ্রামে দেখা যাচ্ছে, ম্যামোগ্রামের ফিল্মে দেখা যাচ্ছে ক্যান্সারাস লেশন। মেমোরি গ্ল্যান্ডের ক্যান্সারটা হচ্ছে মোস্ট কমন ক্যান্সার ইন ফিমেলস ইন অল এজ, সব ধরনের বয়সের ক্ষেত্রে। ইট ইজ মোর ফ্রিকুয়েন্টলি সিন ইন পোস্ট মেনোপজাল ওমেন, যাদের মেনোপজ হয়ে গেছে অলরেডি, মেনস্ট্রুয়েশন কমপ্লিটলি সিজেস বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয় পোস্ট মেনোপজাল ফিমেলস। তাদের ক্ষেত্রে এটা মোর ফ্রিকুয়েন্ট এবং
কারণ তাদের এস্ট্রোজেন হরমোনটা কমে যায়। সেলফ এক্সামিনেশন অফ দ্য মেমোরি গ্ল্যান্ড ইজ দ্য অনলি ওয়ে ফর আর্লি ডায়াগনোসিস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। মাস্টেক্টমি ইজ দ্য মেডিকেল টার্ম অফ সার্জিক্যাল রিমুভাল অফ ওয়ান অর বোথ ব্রেস্ট। এই ক্ষেত্রে মাস্টেক্টমি এখানে হচ্ছে কেটে ফেলে দেওয়া অপারেটিভ প্রসিডিউরের মাধ্যমে, এটাকে বলতেছে মাস্টেক্টমি, পার্শিয়াল ও কমপ্লিটলি, পুরোটা এবং অর্ধেকভাবে। এবং মাস্টেক্টমি ইউজুয়ালি এটাকে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট হিসেবে ধরা হয়। এবং লাম্পেক্টমি বলা হচ্ছে এখানে লাম্পটা রিমুভ করা হবে বা রিমুভাল অফ অনলি দ্য টিউমার। রেডিক্যাল মাস্টেক্টমি ইজ সার্জিক্যাল প্রসিডিউর ইনভলভিং দ্য রিমুভাল অফ ব্রেস্ট। এটা আমরা আগেই পড়ছি অলরেডি। আন্ডারলাইং পেক্টোরালিস মাইনর মেজর মাসলকে ইনভলভ করে। লিম্ফ নোডস, এক্সিলারি লিম্ফ নোডস রিমুভ করা হয়। এটা আসলে অ্যাডভান্সড ট্রিটমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার। ক্লিনিকো অ্যানাটমিক্যাল প্রবলেম একটা দেওয়া আছে এখানে। এটা 45 old year woman complained of a firm painless mass of the upper lateral quadrant of the her breast. The nipple was also raised. Axillary lymph nodes were palpable and firm. It was diagnosed as breast carcinoma. সো এখানে তোমরা সিমটমগুলো দেখতে পাচ্ছ। এখানে আসলে এটা পেইনলেস মাস ছিল, 45-year-old woman, ল্যাটারাল কোয়াড্রেন্ট অফ দ্য লেফট ব্রেস্টে, এবং নিপলটা রেজ ছিল, এক্সিলারি লিম্ফ নোডটা পালপেবল ছিল এবং ফার্ম ছিল, ডায়াগনোসিস ছিল ক্যান্সার ব্রেস্ট। তো হোয়ার ডাজ দ্য লিম্ফ ফ্রম আপার লেটারাল কোয়াড্রেন্ট ড্রেন এবং হোয়াট কজেস দ্য রিট্রাকশন অফ দ্য নিপল? তো আনসারটা হচ্ছে লিম্ফ আপার লেটারাল কোয়াড্রেন্টটা ড্রেন করতেছে লিম্ফটা আলটিমেটলি পেক্টোরাল গ্রুপ অফ এক্সিলারি লিম্ফ নোড। তোমরা অলরেডি জানো যে তোমাদের মেমোরি গ্ল্যান্ডের লিম্ফেটিকনেসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। লিম্ফেটিক্স also drain into the supraclavicular and infraclavicular lymph node. So কিছু লিম্ফ যদি ব্লকেজ হয় লিম্ফ ভেসেলগুলা, তো বাই দ্য ক্যান্সার সেল দ্বারা যদি ব্লক হয় সেই ক্ষেত্রে স্কিনে ইডেমা করতে পারে। এবং ওই যে একটু কন্ডিশন আমরা বললাম একটু আগে, সেটা বলতেছে পিডিও অরেঞ্জ যে কমলার খোসার মতো স্কিনটা দেখা যাবে। when cancer cell invade the suspensory ligament, যখন সাসপেন্সরি লিগামেন্টকে ইনভলভ করে ফেলবে ক্যান্সার সেল তখন, বা গ্ল্যান্ডুলার টিস্যু এবং ডাক্টকে, there is retraction of nipple. So retraction of nipple এর কারণ হচ্ছে ক্যান্সার সেল অলরেডি ইনভেড করে ফেলছে সাসপেন্সরি লিগামেন্ট, গ্ল্যান্ডুলার টিস্যু এন্ড ডাক্ট। Palpation of axillary lymph node. The palpation of axillary lymph node is part of clinical examination of the breast due to their involvement in cancer breast. So যদি ব্রেস্ট কার্সিনোমা থাকে তাহলে এক্সিলারি লিম্ফ নোডটা পালপেবল হয়। এবং এক্সিলারি অ্যাবসেসের ক্ষেত্রে অ্যাবসেস এখানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ পাস উইদিন এ পায়োজেনিক মেমব্রেন। তো পায়োজেনিক মেমব্রেনের ভিতরে পাস জমে থাকে, এটা হচ্ছে গিয়ে অ্যাবসেস। তো এক্সিলার মধ্যে যদি অ্যাবসেসটা হয় তাকে বলি আমরা এক্সিলারি অ্যাবসেস। Abscess in the axilla arises from infection and suppuration of the axillary lymph node. এই axillary lymph node টা যদি ইনফেক্টেড হয় তা বা সাপোরেটিভ রিঅ্যাকশনের মাধ্যমে আলটিমেটলি অ্যাবসেসটা ডেভেলপ করে। অ্যাবসেস মে গ্রো টু এ কনসিডারেবল সাইজ বিফোর দ্য পেশেন্ট ফিলস পেইন। পেশেন্ট ব্যথা অনুভব করার আগেই এটা একটা বড় হয়ে যেতে পারে অ্যাবসেসটা। এবং এই অ্যাক্সিলারি অ্যাবসেসের পাসটা চলে যেতে পারে নেকে, আর্মে, যদি সে অ্যাক্সিলারি শিটের ভিতরে ঢুকে যায়, অথবা সে পেক্টোরাল মাসলের মাঝখানে মধ্যে চলে যায় যদি সে ক্লেভিপেক্টোরাল ফাসা ব্রেক করে, break through to the clavipectoral fascia. Axillary abscess is drained by giving an incision in the floor of the axilla. Axilla floor এ একটা ইনসিশন দিয়ে এই অ্যাবসেসটাকে ড্রেন করা হয়, for it being the most dependent part. কারণ midway between the anterior and posterior axillary fold nearer to the medial wall to avoid injury to the main vessels running along the anterior posterior and lateral wall of the axilla. এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে এই যে লাইনটা দেওয়া হয়েছে আম্বিলিকাস বরাবর, এই লাইনটার নাম হচ্ছে ওয়াটারশেড লাইন। এই ওয়াটারশেড লাইনের উপরে লিম্ফ ভেসেলগুলো ড্রেন করবে আলটিমেটলি এক্সিলারি লিম্ফ নোডে, এবং নিচের দিকে লিম্ফটা ড্রেন করবে আলটিমেটলি ইনগুইনাল লিম্ফ নোডে। এই জন্য দেখা যায় যদি ওয়াটারশেড লাইনের উপরে কোনো কার্সিনোমা, সেক্ষেত্রে সেটা আলটিমেটলি মেটাস্টাসিস হবে উপরের দিকে এবং এটা ক্রস করবে না ওয়াটারশেড লাইনকে, এবং এর নিচের কার্সিনোমাগুলা মেটাস্টাসিসের ক্ষেত্রে এইটা ওয়াটারশেড লাইন ক্রস করবে না, নিচের দিকে থাকবে, কারণ এরা নিচের দিকে ইনগুইনাল লিম্ফ নোডে গিয়ে ড্রেন করবে। এক্সিলার মধ্যে অ্যাবান্ডেন্ট এক্সিলারি হেয়ার থাকার কারণে দিজ আর দ্য কজ অফ ইনফেকশন হয় এখানে, হেয়ার ফলিকুলে ইনফেকশন এবং সিবাসিয়াস গ্ল্যান্ডে ইনফেকশন, যেটা এই এরিয়াতে খুবই কমন। এক্সিলারি আর্টেরিয়াল পালসেশন ফিল করা যায় এগেন্স্ট দ্য লোয়ার পার্ট অফ দ্য লেটারাল ওয়াল অফ দ্য এক্সিলা। সো এক্সিলার লেটারাল ওয়ালের লোয়ার পার্টে আমরা এক্সিলারি আর্টেরিয়াল পালসেশন ফিল করতে পারি।
ইন অর্ডার টু চেক ব্লিডিং ফ্রম ডিস্টাল পার্ট অফ দ্য লিম্ব, যদি এখান থেকে ডিস্টাল পার্টে কোনো ব্লিডিং আছে কিনা সেইটা চেক করার জন্য আমরা এক্সিলারি আর্টারিকে পালপেট করে দেখতে পারি, বা এখানে আমরা আর্টারিকে কম্প্রেস করতে পারি, ইফেক্টিভ কম্প্রেশন এগেনস্ট দ্য হিউমেরাসের এগেনস্টে আমরা এখানে কম্প্রেশন দিয়ে আমরা এই ব্লিডিংটাকে মিনিমাইজ করে রাখতে পারি ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য লেটার ওয়াল অফ দ্য এক্সিলা। এখন আমরা চলে আসি লেশন অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। তো ব্রাকিয়াল প্লেক্সাস খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য ইফেক্টস অফ লেশন অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, দ্য স্টুডেন্ট উইল ফাইন্ড ইট হেল্পফুল টু নো দ্য স্পাইনাল সেগমেন্টস। তোমাদের জানা থাকতে হবে যে সার্ভাইকাল 5 সেগমেন্ট এখানে কন্ট্রোল করতেছে অ্যাডাকশন অফ দ্য শোল্ডার, সার্ভাইকাল 6 and 7 কন্ট্রোল করতেছে অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার, সার্ভাইকাল 5, 6 সেগমেন্ট কন্ট্রোল করতেছে ফ্লেকশন অফ দ্য এলবো, সার্ভাইকাল 6 এবং 7 is responsible for extension of the elbow, and cervical 5, 6 ছিল flexion of the elbow, cervical 8 and thoracic 1 is responsible for flexion of the wrist and fingers. So এই ছিল পার্টিকুলার এরিয়া। এখানে আমাদের স্পাইনাল সেগমেন্টগুলো জানা থাকতে হবে কোনটা কি কাজ করতেছে। এখন আমরা চলে আসি আপার ট্রাঙ্ক প্যারালাইসিস, তার নাম হচ্ছে আর্পস প্যারালাইসিস। খুবই ইম্পর্ট্যান্ট আর্পস প্যারালাইসিস, এটা একটা আর্পস পয়েন্ট একটা আছে। আর্পস পয়েন্টটা অ্যাকচুয়ালি এখানে আমরা ছবিতে দেখতে পাইছি। এখানে দেখা যাচ্ছে যে সার্ভাইকাল 5, 6 থেকে রুট আসছে, 6টা নার্ভ, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, এখানে আপার ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন এবং নার্ভ টু সাবক্লেভিয়াস, এই 6টা নার্ভের এই পয়েন্টটাকে বলা হচ্ছে আর্পস পয়েন্ট। তো আর্পস পয়েন্টটা যদি ইনভলভ হয়, প্যারালাইসিস হয়, তাহলে আলটিমেটলি এইখানে বলবো আমরা আর্পস প্যারালাইসিস। ইনজুরি টু দ্য আপার ট্রাঙ্ক, এখানে আপার ট্রাঙ্ক আছে, লোয়ার ট্রাঙ্ক আছে ব্রাকিয়াল প্লেক্সাস, তাহলে আপার ট্রাঙ্ক ইনজুরি হলে বলবো আর্পস প্যারালাইসিস, এবং লোয়ার ট্রাঙ্ক ইনজুরি হলে বলবো আমরা ক্লামকেস প্যারালাইসিস। এই আর্পস প্যারালাইসিসের জন্য কারণটা কি? এখানে undue separation of the head from the shoulder, which is commonly encountered by the following: birth defect বা বার্থ ইনজুরি ক্ষেত্রে এটা হইতে পারে কারণে শোল্ডারের উপরে, এখানে দেখা যাচ্ছে ছবিতে দেখা যাচ্ছে শোল্ডারের উপর পড়ে গেছে, শোল্ডারের উপর যদি পড়ে যায় তাহলে ফল অন শোল্ডার এখানে হইতে পারে। ডিউরিং অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় এটা আর্পস প্যারালাইসিসটা হইতে পারে, আপার ট্রাঙ্ক ইনজুরি। এখানে কোন কোন নার্ভগুলো ইনভলভ থাকবে? সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6। মাসল কোনগুলো প্যারালাইজড হবে? বাইসেপস ব্রাকাই, ডেল্টয়েড, ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস এবং পার্টলি সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস এবং সুপাইনেটর। কি কি ডিফর্মিটি হবে? আর্মের ক্ষেত্রে হ্যাং বাই দ্য সাইড, ইট ইজ অ্যাবডাক্টেড, আর্মটা থাকবে অ্যাডাক্টেড মানে হচ্ছে মিডলাইনের কাছাকাছি থাকবে, এবং মিডিয়ালি রোটেটেড, আর্মটা থাকবে মিডিয়ালি রোটেটেড, ফোর আর্ম থাকবে এক্সটেন্ডেড থাকবে এবং প্রনেটেড। আমরা জানি এটা হচ্ছে গিয়ে প্রোনেশন, আর এটা হচ্ছে গিয়ে সুপাইনেশন। প্রোনেশন এখানে কিংস প্রোনেট, মানে আমাদের পাম্পটা থাকবে নিচের দিকে, আর সুপাইনেট এখানে আমাদের পামার সার্ফেস থাকবে ডিরেক্টেড আপওয়ার্ডস, এন্টেরিয়রলি সামনের দিকে থাকবে। তাহলে এখানে বলা হয় পলিসম্যান টিপ, যেহেতু হাতটা এইরকম থাকবে সেই জন্য এটাকে পলিসম্যান টিপ বলা হয়, ওয়েটার টিপ বলা হয়, অথবা পটার টিপ হ্যান্ড বলা হয়। ছবিতে দেখতে পাচ্ছ এইটা পিছন দিকে থাকার কারণে আমরা বলতেছি এক্সটেন্ডেড, ফোর আর্মটা থাকবে এক্সটেন্ডেড প্রোনেটেড, তাকে বলতেছে পলিসম্যান টিপ। ডিসেবিলিটি কি হবে? এখানে কি মুভমেন্ট হবে না? অ্যাবডাকশন এবং লেটারাল রোটেশন অফ দ্য আর্ম এট শোল্ডার জয়েন্ট, এখানে ফ্লেকশন এবং সুপাইনেশন অফ দ্য ফোর আর্ম উইল বি লস্ট, বাইসেপস এন্ড সুপাইনেটর জার্ক or lost, sensation are lost over a small area over the lower part of the deltoid। তাহলে ডেল্টয়েডের লোয়ার পার্টে একটা স্মল এরিয়াতে সেন্সেশন লস্ট হবে ডিউ টু আর্পস প্যারালাইসিস। ক্লাম্পকিস প্যারালাইসিস হচ্ছে লোয়ার ট্রাঙ্ক ইনজুরি অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। এখানে কজ অফ ইনজুরি হচ্ছে আনডিউ অ্যাবডাকশন অফ দ্য আর্ম অ্যাজ ইন ক্লাচিং সামথিং উইথ দ্য হ্যান্ডস আফটার এ ফল ফ্রম হাইট। উপর থেকে পড়ে যাওয়ার সময় আমরা যখন কোনো কিছু ধরি, এরকম ধরার পরে আমাদের বডি এরকম পুরা ওয়েটটা সেটার সাথে লেগে যাবে, সেই ক্ষেত্রে লোয়ার ট্রাঙ্ক ইনজুরিটা হওয়ার চান্স থাকে বেশি। এই ছবিতে দেখতে পাচ্ছ এখানে, এবং এটা বার্থ ইনজুরির ক্ষেত্রেও হতে পারে। এখানে নার্ভ রুটগুলো ইনজুরি ইনভলভ থাকে thoracic 1 and partly cervical 8. Muscle paralysis of intrinsic muscle of the hand, thoracic 1, ulnar flexor of the wrist and finger, cervical 8. Deformity কি হবে? Claw hand due to the unopposed action of the long flexor and extensor muscle of the fingers. Claw hand develop করবে, এবং ক্লো হ্যান্ডের ক্ষেত্রে আমরা জানি এখানে হাইপার এক্সটেনশন অফ দ্য মেটাকার্পা ফেরেঞ্জিয়াল জয়েন্ট, মেটাকার্পা ফেরেঞ্জিয়াল জয়েন্টের হাইপার এক্সটেনশন হবে,
অ্যান্ড ফ্লেকশন অফ দ্য ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, তাহলে এটাকে আমরা বলতেছি আলটিমেটলি ক্লো হ্যান্ড। ডিসেবিলিটি হচ্ছে কমপ্লিট ক্লো হ্যান্ড এবং কিউটেনিয়াস অ্যানেস্থেসিয়া অ্যান্ড অ্যানালগেসিয়া ইন এ নেরো জোন অ্যালং দ্য আলনার বর্ডার অফ দ্য ফোরাম। তো ফোরামের আলনার বর্ডার বরাবর একটা কিউটেনিয়াস অ্যানেস্থেসিয়া হবে, পাশাপাশি ক্লো হ্যান্ড হবে ইন কেস অফ ক্লাম্পকিস প্যারালাইসিস। এখানে আমরা কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছি। আর্ট প্যারালাইসিস হচ্ছে সার্ভাইকাল 5-6-এ, ক্লাম্পকিস প্যারালাইসিস সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1-এ। মাসেল কি প্যারালাইসিস ইনভলভ হবে আমরা আগেই বলছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অটোনমিক সাইন থাকবে আর্টস পালসিতে অ্যাবসেন্ট, কিন্তু ক্লাম্পকিস প্যারালাইসিসে এখানে হর্নার সিনড্রোম থাকবে অটোনমিক সাইন হিসেবে। এখন আমরা চলে আসি হোয়াট ইজ হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোম যদি থোরাসিক 1 ইনজুর থাকে প্রক্সিমাল টু ইটস হোয়াইট রেমাস কমিউনিকেন্টস টু ফার্স্ট থোরাসিক সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, এক্ষেত্রে টোসিস থাকবে, টোসিস থাকবে, ড্রুপিং অফ দ্য আইলিড, ড্রুপিং অফ দ্য আইলিড এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ড্রুপিং অফ দ্য আইলিড। মায়োসিস মানে এখানে কনস্ট্রিক্টেড পিপিল থাকবে কনস্ট্রিক্টেড, অ্যান্ড হাইড্রোসিস এখানে সোয়েটিং হবে না। অ্যানপথালমাস এখানে হচ্ছে পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ দ্য আইবল এবং লস অফ সিলিওস্পাইনাল রিফ্লেক্স, সিলিওস্পাইনাল রিফ্লেক্সটা লস্ট হবে। This is because of injury to sympathetic fibers to the head and neck. হেড অ্যান্ড নেকের সিম্প্যাথেটিক ফাইবার ইঞ্জুরি হওয়ার কারণে আলটিমেটলি হর্নার সিনড্রোম ডেভেলপ করবে, দ্যাট লিভ দ্য স্পাইনাল কর্ড থ্রু দ্য নার্ভ থোরাসিক 1 লেভেল। বেসিক চেঞ্জ আমরা অলরেডি বলছি যে এখানে টোসিস, মায়োসিস, অ্যানহাইড্রোসিস, অ্যানপথালমাস এই জিনিসগুলো হবে। এবং এখানে লং স্ট্যান্ডিং কেসে প্যারালাইসিস লিডস টু ড্রাই অ্যান্ড স্কেলি স্কিন, স্কিনটা হয়ে যাবে ড্রাই এবং স্কেলি। অ্যান্ড নেইল ক্র্যাক ইজিলি, নেইলটা আসলে নখ সহজেই ভেঙে যাবে উইথ অ্যাট্রফি অফ দ্য পাল্প অফ দ্য ফিঙ্গার। এখানে একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম সম্পর্কে ডিসকাস করা হয়েছে। সো একজন পেশেন্ট আসছে, আসার পরে তোমার এখানে দেখা যাচ্ছে দেয়ার ইজ অ্যাবডাক্ট রাইট শোল্ডার, ফ্লেক্স এলবো জয়েন্ট অ্যান্ড সুপাইনেট দ্য ফোরাম, ইনএবিলিটি। সো এখানে ইঞ্জুরিটা কোথায় হয়েছে? সো দ্য সাইট অফ ইঞ্জুরি আসলে আর্পস পয়েন্টে। এখানে 6টা নার্ভ তোমাদের আমি বলছি মিট করে এবং সেটাকে বলা হচ্ছে আর্পস পয়েন্ট। এই দিস ডিভিশনস গিভ ফাইবার্স টু ডেল্টয়েড ব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই, সুপাইনেটর, সো দ্য আর্ম ক্যান নট বি অ্যাবডাক্টেড। আমি তোমাদের বলছি পলিসম্যান টিপ এখানে হচ্ছে একটা ফিচার। কন্ডিশনিং অফ দ্য ল্যাটিসিমাস ডরসি অ্যাক্ট অ্যাজ এ কার্ডিয়াক মাসল। তো ল্যাটিসিমাস ডরসিটা যদি ইফ কন্ডিশন উইথ পালসেটে ইলেকট্রিক্যাল ইম্পালস যদি পাস করা হয় তাহলে এটা কার্ডিয়াক মাসেলের মতো কাজ করা শুরু করে। ইট উইল বি নন ফ্যাটিগেবল অ্যান্ড ইউজ অক্সিজেন এট এ স্টেডি পেস, এটা অক্সিজেন ব্যবহার করে একটা স্টেডি পেসে। দাস ফলোয়িং কন্ডিশনিং দ্য ল্যাটিসিমাস ডরসি ক্যান বি ইউজড এজ অটো ট্রান্সপ্লান্ট টু রিপেয়ার এ সার্জিক্যালি রিমুভ পোর্শন অফ হার্ট। যদি হার্টের একটা পার্টিকুলার পোর্শন যদি সার্জিক্যালি রিমুভ করা হয়, সেই ক্ষেত্রে আমরা হার্টের মায়োকার্ডিয়ামকে রিপ্লেস করতে পারি। এখানে আমরা এই ল্যাটিসিমাস ডরসি যেটা ব্যাক থেকে ভার্টিব্রাল অরিজিন থেকে আমরা ল্যাটিসিমাসের একটা অংশ নিয়ে ট্রান্সপ্লান্ট করতে পারি হার্টের মধ্যে, যেটা পোর্শনটা রিমুভ করা হয়েছে ইনটু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। এবং এটাকে আমরা এরকম হার্টকে দ্য ওয়ার ইট ইজ র্যাপড অ্যারাউন্ড, হার্টকে এরকম মুড়ায় ফেলা হয় একটা টাওয়েলের মতো, এবং এখানে একটা পেস মেকার দরকার হয় ডিউ টু কন্টিনিউয়াস রিদমিক কন্ট্রাকশন। সাইট অফ দ্য ইন্টারমাসকুলার ইনজেকশন ইন ডেল্টয়েড, আমি অলরেডি তোমাদের বলছি যে এখানে ডেল্টয়েড মাসেলকে আসলে ইন্টারমাসকুলার ইনজেকশনের একটা সাইট হিসেবে ব্যবহার করা হয়। এখানে খেয়াল রাখতে হবে যাতে এক্সিলারি নার্ভটা ড্যামেজ না হয়, সেই জন্য আমরা আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টে ইন্টারমাসকুলার ইনজেকশনটা দিয়ে থাকি। ডেল্টয়েড মাসেলটাকে টেস্ট করা হয়, পেশেন্টকে বলা হবে যে অ্যাবডাক্ট করার জন্য আর্ম শুড বি অ্যাবডাক্টেড এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্ট অ্যাপ্লাইড উইথ ওয়ান হ্যান্ড। অন্যদিকে দেখা যাবে হাত দিয়ে রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করা হয় এবং ফিলিং ফর দ্য কন্ট্রাক্টিং মাসল উইথ দ্য আদার হ্যান্ড, অন্য হাত দিয়ে দেখা যায় মাসলটা কন্ট্রাক্টিং মাসলটাকে ফিল করা হয়। এটাকে হচ্ছে কি ডেল্টয়েড মাসল টেস্টিং এইভাবেই করা হয়। ডান দিকে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্সিলারি নার্ভ ইঞ্জুরি। অ্যাক্সিলারি নার্ভটা 3টা জায়গায় ইঞ্জুরি হতে পারে অ্যাকচুয়ালি। অ্যাক্সিলারি নার্ভ ইজ এট রিস্ক অফ ড্যামেজ ইন ইনফিরিয়র ডিসলোকেশন। যদি শোল্ডার জয়েন্টটা ইনফিরিয়র ডিসলোকেশন হয় সেই ক্ষেত্রে অ্যাক্সিলারি নার্ভটা ড্যামেজ হতে পারে, যেহেতু সার্জিক্যাল নেক রিলেটেড থাকতেছে অ্যাক্সিলারি নার্ভ। ড্যামেজ অফ অ্যাক্সিলারি নার্ভ প্রেজেন্ট দ্য ফলোয়িং ক্লিনিক্যাল পিকচার। কী কী হতে পারে?
আমরা আগে বলছি যে এখানে তোমাদের অ্যাবডাকশন অফ শোল্ডার জয়েন্ট ফেলিয়ার হতে পারে, যেহেতু ডেল্টয়েড মাসলকে সাপ্লাই করতেছে এবং টেরিস মাইনর মাসলকে সাপ্লাই করতেছে। লস অফ সেন্সেশন অফ দ্য লোয়ার হাফ অফ দ্য ডেল্টয়েড, এটাকে বলতেছে রেজিমেন্টাল বেজ এরিয়া অফ দ্য সেন্সরি লস। এখানে একটা এরিয়া থাকে, তাকে বলতেছে রেজিমেন্টাল বেজ এরিয়া, সেই জায়গায় লস অফ সেন্সেশন হবে ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য আপার লেটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম। এবং লস অফ শোল্ডার কন্ট্রোল, এখানে দেখতে পাচ্ছ ছবিতে ফিগার এতে দেখা যাচ্ছে এখানে রাইটের তার শোল্ডার কন্ট্রোলটা লস্ট হয়ে গেছে উইথ প্রমিনেন্স অফ গ্রেটার টিউবারকল অফ দ্য হিউমেরাস ডিউ টু ওয়াস্টিং অফ দ্য ডেল্টয়েড মাসল। ডেল্টয়েড মাসলটা ওয়াস্টিং হওয়ার কারণে এখানে শোল্ডার কন্ট্রোলটা লস্ট হয়ে গেছে। আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস প্রোভাইড দ্য কোলাটারাল সার্কুলেশন, এখানে যদি সাবক্লেভিয়ান আর্টারি ডিস্টাল পার্ট এবং প্রক্সিমাল পার্ট অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি, এখানে যদি প্রক্সিমাল যদি ব্লক হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে যে আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য শোল্ডার জয়েন্ট স্ক্যাপুলা, এখানে সেইটা কোলাটারাল সার্কুলেশন মেনটেন করবে। ডিসলোকেশন অফ শোল্ডার জয়েন্ট, আমি অলরেডি তোমাদের বলছি যে ডিসলোকেশনটা কোথায় বেশি হবে, এটা ইনফিরিয়রলি বেশি হবে। দ্য ডিসলোকেশন ইজ ইউজুয়ালি কজড বাই এক্সেসিভ এক্সটেনশন অ্যান্ড লেটারাল রোটেশন অফ দ্য হিউমেরাস। যখন হিউমেরাসের এক্সেসিভ এক্সটেনশন হবে এবং ল্যাটারাল রোটেশন হবে, তখন দেখা যাবে এটা ক্লিনিক্যালি কী নিয়ে আসবে, হলো ইন রাউন্ডেড কন্ট্রোল অফ দ্য শোল্ডার, পাশাপাশি প্রমিনেন্স অফ শোল্ডার টিপ। ফ্রোজেন শোল্ডারের আরেকটা নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। It is a clinical condition characterized by pain and uniform limitation of all movements of the shoulder joint, though there are no radiological changes in the joint. It occurs due to shrinkage of the joint capsule, hence the name adhesive capsulitis. This condition is generally seen in individuals with 40 to 60 years of age. Clinical anatomical problem. A patient came with injury on left shoulder region after an accident. He was not able to abduct his shoulder joint. এখানে কোন নার্ভটা ইনজুর্ড হয়েছে? ডিউ টু ইনজুরি টু দ্য সার্জিক্যাল নেক অফ দ্য হিউমেরাস, দ্য এক্সিলারি নার্ভ গট ড্যামেজড। এই ক্ষেত্রে সার্জিক্যাল নেক অফ দ্য হিউমেরাস ড্যামেজ ইনজুরির কারণে এখানে আসলে এক্সিলারি নার্ভটা ড্যামেজ হয়েছে এবং পেশেন্ট ফিলস ইনএবিলিটি টু অ্যাবডাক্ট দ্য শোল্ডার জয়েন্ট। সেই ক্ষেত্রে শোল্ডার জয়েন্ট অ্যাবডাক্ট করতে পারতেছে না ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য ডেল্টয়েড মাসল। এখানে সেন্সরি লস হবে ওভার দ্য লোয়ার হাফ অফ দ্য ডেল্টয়েড মাসল ইজ কল্ড রেজিমেন্টাল বেজ এরিয়া। আমরা একটু আগে এই ব্যাপারে ডিসকাস করছি। রোটেটর কাফ ডিসঅর্ডার, রোটেটর কাফটা এখানে চারটা মাসল দিয়ে ফর্ম করতেছে, এটা হচ্ছে সুপ্রাস্পাইনাস, ইনফ্রাস্পাইনাস, টেরিস মাইনর এবং সাবস্ক্যাপুলারিস। রোটেটর কাফ ডিসঅর্ডার বলা হচ্ছে এখানে কিসের জন্য? কারণ সুপ্রাস্পাইনাস, এখানে ক্যালসিফিক সুপ্রাস্পাইনাস টেন্ডিনাইটিস, এই ক্ষেত্রে ডিপোজিশন অফ ক্যালসিয়াম ইন দ্য সুপ্রাস্পাইনাস টেন্ডন ইজ কমন। তাহলে সুপ্রাস্পাইনাস টেন্ডনের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশন হবে এবং ক্যালসিয়াম ডিপোজিশনটা ইরিটেট করবে দ্য ওভারলাইং সাবঅ্যাক্রোমিয়াল বার্সা, কজিং সাবঅ্যাক্রোমিয়াল বার্সাইটিস। এই ক্ষেত্রে পেশেন্ট পেইন ফিল করবে ডিউরিং 60 to 120 ডিগ্রি অফ দ্য অ্যাবডাকশন, পেইনফুল আর্ক সিনড্রোম বলা হয়। রোটেটর কাফ ডিসঅর্ডার ইউজুয়ালি অকার্স মেলদের ক্ষেত্রে আফটার 50 years of age. This pain due to subacromial bursitis is elicited when the deltoid is pressed just below the acromion. Acromion এর নিচে যখন ডেল্টয়েডকে প্রেস করা হবে তখন এইটা সাবঅ্যাক্রোমিয়াল বার্সাইটিসটা পেইনটা বোঝা যাবে। আর যখন আর্মটা অ্যাডাক্টেড থাকবে কিন্তু পেশেন্ট পেইন ফিল করবে না যখন প্রেশারটা দেওয়া হবে সেম পয়েন্ট when the arm is abducted, যখন আর্মটা অ্যাবডাক্টেড থাকবে তখন পেশেন্ট পেইন ফিল করবে না। এটাকে বলতেছে ডাউনওয়ার্ডস সাইন। এখন চলে আসি আমরা ডিসলোকেশন অফ স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট। এটা রেয়ার কারণ স্টার্নোক্লেভিকুলার জয়েন্টটা এক্সট্রিমলি স্ট্রং, যেখানে ডিসলোকেশন অফ দ্য এই জয়েন্টটা আসলে আলটিমেটলি 25 বছরের নিচে হতে পারে। এটা হতে পারে ফ্র্যাকচার থ্রু দ্য এপিফেশিয়াল প্লেট বিকজ এপিফাইসিস এট দ্য স্টার্নাল এন্ড অ্যান্ড ক্লেভিকুলার ডাজ নট ইউনাইট। এখানে স্টার্নাল এন্ড অফ দ্য ক্লেভিকুলার এপিফাইসিসটা ইউনাইট করে না 23 থেকে 25 বছরের আগে, এবং মিডিয়াল এন্ড ইউজুয়ালি ডিসলোকেটেড এন্টেরিয়র, মিডিয়াল এন্ডটা সামনের দিকে ডিসলোকেটেড হয়। ব্যাকওয়ার্ড ডিসলোকেশন ইজ প্রিভেন্টেড বাই কোস্টো ক্লেভিকুলার লিগামেন্ট। ট্রান্সমিশন অফ ওয়েট অফ দ্য আপার লিম্ব। আমরা জানি আপার লিম্বের ওয়েটটা ট্রান্সমিট হবে এখানে ক্লেভিকুলার লিগামেন্ট থেকে এটা যাবে স্টার্নাম থেকে স্টার্নোক্লেভিকুলার জয়েন্টের মাধ্যমে এটা ওয়েট ট্রান্সমিশন হবে ইনটু দ্য থোরাসিক কেজ বা আপার ট্রাঙ্কে।
এবং এখানে কোস্টোক্লেভিকুলার লিগামেন্টের মাধ্যমে কিছু ওয়েট ট্রান্সমিশন হবে ইনটু দ্য ক্লেভিকল। অ্যান্ড যখন পার্সন আউটস্ট্রেচ হ্যান্ডে হাত এরকম সরে পড়ে যাবে ঠিক তখন এই ফোর্সটা দ্য ফোর্স of blow is usually transmitted along the length of the clavicle along its long axis, সেই জন্য ক্লেভিকলটা অ্যাকচুয়ালি বেশি ফ্র্যাকচার হয়। দ্য ক্লেভিকল মে ফ্র্যাকচার এট দ্য জাংশন অফ ইটস মিডিয়াল 2/3 and lateral 1/3, এটা আমরা আগে কথা বলছি। ডিসলোকেশন অফ অ্যাক্রোমিওক্লেভিকুলার জয়েন্ট, এটাও সিভিয়ার ব্লো অন দ্য সুপেরিয়র পার্ট অফ দ্য শোল্ডারের জন্য হতে পারে। ইন সিভিয়ার কেসে অ্যাক্রোমিওক্লেভিকুলার এন্ড কোরাকোক্লেভিকুলার লিগামেন্টটা টর্ন হবে। কনসিকুয়েন্টলি শোল্ডার সেপারেটস ফ্রম দ্য ক্লেভিকল, ক্লেভিকল এবং তার শোল্ডার থেকে সেপারেট হয়ে যাবে এবং এখানে কারণ এবং ক্লেভিকলটা নিচের দিকে পড়ে যাবে বিকজ অফ দ্য ওয়েট অফ দ্য আপার লিম্ব। দ্য অ্যাক্রোমিওক্লেভিকুলার জয়েন্ট ডিসলোকেশন ইজ অফেন টার্মড এজ শোল্ডার সেপারেশন। এখানে একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম দেওয়া আছে। এ পোর ইয়াং অ্যাডাল্ট ফেল্ট মাল্টিপল নোডিউলস ইন দ্য রিজিয়ন অফ his neck above the clavicle. এখন এই লিম্ফ নোড বায়োপসি নেওয়া হয়েছে তার কাছ থেকে। এ ফিউ ডেজ আফটার দ্য বায়োপসি হি ওয়াজ আনএবল টু শ্রাগ হিজ রাইট শোল্ডার। তাহলে এখানে একটা ইনজুরি হয়ে গেছে। এখানে বায়োপসি করা হয়েছিল আসলে কিসের জন্য? এখানে প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের জন্য বায়োপসি করা হয়েছিল। লিম্ফ নোড বায়োপসি ওয়াজ অ্যাডভাইসড ফ্রম দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গল অফ দ্য নেক, কারণ এখানে মাল্টিপল নোডিউল ছিল নেকের মধ্যে, সেই জন্য বায়োপসিটা নেওয়া হয়েছে। কিন্তু বায়োপসি নেওয়ার সময় অ্যাকচুয়ালি এখানে স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভটা ইনজুরি হয়ে গেছে। আর আমরা জানি স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ সাপ্লাই করতেছে ট্রাপিজিয়াস এবং ডেল্টয়েড মাসলকে। তো এই যেহেতু ট্রাপিজিয়াস মাসলটা ইনভলভ হবে সেক্ষেত্রে এখানে শ্রাগিং অফ দ্য শোল্ডার, এখানে যে শোল্ডার আমরা ঘাটটা নাড়ানো বলি, এই ঘাটটা নাড়ানো সম্ভব হবে না ডিউ টু ইনজুরি টু দ্য স্পাইনাল নার্ভ। ভেনাস পাংচার অফ দ্য কিউবিটাল ফোসা। কিউবিটাল ফোসাতে এখানে আমরা জানি মিডিয়াল কিউবিটাল ভেইন থাকে। মিডিয়াল কিউবিটাল ভেইন থেকে আমরা আলটিমেটলি এখানে ইন্ট্রাভেনাস ইনজেকশন এবং পাশাপাশি ব্লাড উইথড্র করে থাকি ফ্রম দ্য ডোনার। কিউবিটাল ফোসাকে মোস্ট প্রেফার্ড সাইড, দিস ইজ দ্য মোস্ট প্রেফার্ড সাইড। কিসের জন্য এটাকে আমরা চুজ করি? কারণ এটা হচ্ছে মোস্ট সুপারফিশিয়াল ভেইন অফ দ্য বডি। এটা অ্যাক্সেসটা হচ্ছে ইজি। ইট ইজ সাপোর্টেড আন্ডারলাইন, তার নিচে সাপোর্ট দিয়ে বাইসিপিটাল এপিনিউরোসিস, অ্যান্ড যার কারণে এখানে ব্রাকিয়াল আর্টারিটা ইনজুরিটা প্রিভেন্ট করবে। ইট ইজ ওয়েল অ্যাঙ্কর্ড টু দ্য ডিপ ভেইন বাই এ পারফোরেটিং ভেইন, হ্যান্স ইট ডাজ নট স্লিপ। এটা ফিক্স থাকবে, এটা স্লিপ করবে না ডিউরিং প্রসিডিউর। সেফালিক ভেইনকে প্রেফার করা হয় ফর হেমোডায়ালিসিস ইন দ্য পেশেন্টস উইথ ক্রনিক রেনাল ফেলিওর। যারা পেশেন্ট আছে ক্রনিক রেনাল ফেলিওরের, তাদের ক্ষেত্রে সেফালিক ভেইনটাকে প্রেফার করা হয় হেমোডায়ালিসিসের জন্য টু রিমুভ ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য বডি। The cut down of cephalic vein in the deltopectoral groove is preferred when the superior vena cava infusion is necessary. Basilic vein কে প্রেফার করা হয় ফর কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। এখানে বেসিলিক ভেইনের ডায়ামিটার যত উপরে যাবে ততই তার বাড়তে থাকে, সেই জন্য আমরা বেসিলিক ভেইনকে চুজ করি। এবং ইট ইজ ডিরেক্ট ইন লাইন উইথ দ্য এক্সিলারি ভেইন, এক্সিলারি লাইনের সাথে ডিরেক্ট। তার এখানে ফ্লো চার্ট আমরা দেখতে পাচ্ছি বেসিলিক ভেইন ড্রেন করবে এক্সিলারি ভেইনে, এক্সিলারি ভেইন ড্রেন করবে সাবক্লেভিয়ান ভেইনে, সাবক্লেভিয়ান ভেইন ড্রেন করবে ব্রাকিওসেফালিক ভেইনে, ব্রাকিওসেফালিক ভেইন ড্রেন করবে সুপিরিয়র ভেনা কাভায় এবং দেন রাইট এট্রিয়াম অফ দ্য হার্ট। সেফালিক ভেইনকে প্রেফার করা হয় না কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের, কারণ এটা যতই উপরের দিকে যাবে তত তার ডায়ামিটার বাড়বে না এবং এটা অ্যাক্সিলারি ভেইনের সাথে মিট করবে, একটা রাইট অ্যাঙ্গেল থাকে যেটা কিনা এটাকে বলতেছে এটা শার্প কেফালো অ্যাক্সিলারি অ্যাঙ্গেল, যার কারণে এটাকে প্রেফার করা হয় না। এবং ডেল্টোপেক্টোরাল গ্রুভে ইট ফ্রিকুয়েন্টলি ডিভাইডস ইন্টু স্মল ব্রাঞ্চ, ছোটো ব্রাঞ্চে সেটা ডিভাইড হয়ে যায়। ওয়ান অফ দিস ব্রাঞ্চেস অ্যাসেন্ডস ওভার দ্য ক্লেভিকল অ্যান্ড জয়েন্টস দ্য এক্সটার্নাল জুগুলার ভেইন। এখন আমরা চলে আসি লিম্ফেঞ্জাইটিস। লিম্ফ ভেসেলে ইনফ্লামেশনকে বলা হয় লিম্ফেঞ্জাইটিস। ইউজুয়ালি follows trivial injuries যেমন কাটস অ্যান্ড পিন প্রিক্স টু এনি পার্ট অফ দ্য আপার লিম্ব। আপার লিম্বে কোনো জায়গায় কাটা এবং পিন প্রিকের কারণে এই লিম্ফেঞ্জাইটিসটা হইতে পারে, ইনফ্লামেশন অফ দ্য লিম্ফ ভেসেলস। ইন অ্যাকিউট লিম্ফেঞ্জাইটিস দ্য লিম্ফ ভেসেলস মে বি সিন আন্ডারনিথ দ্য স্কিন, চামড়ার নিচেই লিম্ফেঞ্জাইটিসটা দেখা যাবে এজ রেড স্ট্রিক্স উইচ আর টেন্ডার, হাত দিলেই পেশেন্ট ব্যথা ফিল করবে। আর হোয়াট ইজ লিম্ফেডেমা? এখানে অবস্ট্রাকশন অফ দ্য লিম্ফ ভেসেলস মে কজ এডেমা। যদি লিম্ফ ভেসেলসটা অবস্ট্রাকশন হয় তাহলে এডেমা ডেভেলপ করবে, সোয়েলিং হয়ে যাবে ইন দ্য এরিয়া অফ ড্রেনেজ ডিউ টু অ্যাকুমুলেশন অফ টিস্যু ফ্লুইড। এক জায়গায় টিস্যু ফ্লুইডটা ফ্লো অবস্ট্রাকশনের কারণে টিস্যু ফ্লুইডটা অ্যাকুমুলেশন হবে, আলটিমেটলি লিম্ফেডেমা ডেভেলপ করবে। দ্য অ্যাক্সিলারি লিম্ফ নোডস আর এনলার্জ লিম্ফেডেনোপ্যাথি অ্যান্ড বিকাম পেইনফুল ফলোয়িং ইনফেকশন ইন এনি পার্ট অফ দ্য আপার লিম্ব।
In infection affecting the medial side of the hand and forearm, supratrochlear lymph node become enlarged and tender. এখানে দেখতে পাচ্ছ ছবিতে, এখানে ফিগার এতে দেখা যাচ্ছে নর্মাল আপার লিম্ব এবং ফিগার বিতে দেখা যাচ্ছে লিম্ফোয়েডিনোমা ডিউ টু রিমুভাল অফ এক্সিলারি লিম্ফ নোড ইন কেস অফ কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। কার্সিনোমা অফ দ্য ব্রেস্টের ক্ষেত্রে এক্সিলারি লিম্ফ নোড রিমুভ করার কারণে এখানে লিম্ফেডিনোমা এডেমা ডেভেলপ করছে। ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম, এ পেশেন্ট কেম ডিহাইড্রেটেড হয়ে তার ডায়রিয়া এবং ভমিটিং হিস্ট্রি ছিল, সে ডিহাইড্রেটেড হয়ে তোমার কাছে চলে আসছে, এখন তুমি তাকে ইন্টারভিনাস ফ্লুইড দিতে হবে। এখন তাকে তুমি সি স্যালাইন দাও, কোলার স্যালাইন দাও, গ্লুকোজ দাও, তুমি তাকে ভেনাস পাংচার করতে হবে। সেই জন্য তুমি কোন ভেইনটা চুজ করবা, সেই ক্ষেত্রে আমরা মিডিয়ান কিউবিটাল ভেইনটা চুজ করি, কারণ এই ভেইন ডিপেই থাকে বাইসিপিটাল এপিনোসিস, যেটা কিনা এটাকে প্রোটেক্ট করতেছে, এটা ব্রাকিয়াল আর্টারি ইনজুরি প্রিভেন্ট করতেছে। এবং এই ভেইন তুমি কিভাবে প্রমিনেন্ট করবা, এখানে টর্নিকুয়েট বাঁধা হয় আর্মের লেভেলে। টর্নিকুয়েটটা বাঁধার কারণে কারার পরে পেশেন্টকে বলা হবে যে রিস্টটাকে ফ্রিকুয়েন্টলি ফ্লেক্সন এবং এক্সটেনশন করার জন্য। এর কারণে কী হবে, ভেনাস রিটার্নটা বেড়ে যাবে। ভেনাস রিটার্ন বাড়ার কারণে এইটা আবার প্রিভেন্ট করবে ড্রেনেজ, সুপারফিশিয়ালটা ডিপ ভেইনে ড্রেন করাটা প্রিভেন্ট করবে। এর কারণে দেখা যাবে সুপারফিশিয়াল ভেইনগুলো প্রমিনেন্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে ইজিলি ব্লাডটা ড্র করা যাবে এবং এক্ষেত্রে ভেনাস পাংচারটা ইজিলি হয়ে যাবে। This is the case 2, female patient 60 years felt 2 nodular swelling in her right axilla. তাহলে what parts of the body have to be examined? কি কোন বডি কোন কোন পার্ট পরীক্ষা করতে হবে? The part to be examined are both the mammary glands for any tumor, axilla of both sides of for more palpable lymph nodes, supraclavicular and infraclavicular lymph nodes. তাহলে এখানে কি কি করতে হবে? এখানে মেমারি গ্ল্যান্ড পরীক্ষা করতে হবে ডিউ টু ফর এনি টিউমার, এক্সিলা এক্সামিন করতে হবে বোথ সাইডে ফর পালপেবল লিম্ফ নোড, সুপ্রাক্লাভিকুলার ইনফ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। এক্সামিনেশন করতে হবে অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস, বুঝতে হবে এখানে আসলে কোনো মেটাস্টাসিস হয়েছে কিনা। Since there was a firm painless mass in the upper lateral quadrant of the right breast, the diagnosis could be secondary metastasis in the axillary lymph node from primary breast tumor. এখানে ক্ষেত্রে আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করব, এফএনএসি এবং অন্যান্য টেস্টগুলো করব। আমরা বাইসেপস রিপ্লেস দেখতে পারি, এখানে আসলে আমরা বাইসেপস এখানে সাপ্লাই করতেছে মাসকুলোকিউটিনাস নার্ভ, সার্ভাইকাল 5 and 6 স্পাইনাল সেগমেন্টটা আমরা ইন্টিগ্রিটি বুঝতে পারি মাসকুলোকিউটিনাস নার্ভের। এখানে পেশেন্টকে ধরা হয় এখানে রিস্টের মধ্যে শক্ত করে, তারপর পেশেন্টকে বলা হয় যে এলবোকে ফ্লেক্স করার জন্য এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স। এখানে ফিজিশিয়ান হাত দিয়ে রেজিস্ট্যান্ট প্রোভাইড করবেন এবং এই রেজিস্ট্যান্সের এগেনস্টে পেশেন্টকে বলা হয় ফ্লেক্স করার জন্য এলবো, এবং এটা তখন এই বাইসেপস ব্রাকাই মাসেলটা ভিজিবল হয়। ব্রাকিয়াল পালসটা কমনলি আমরা ফিল করতে পারি কিউবিটাল ফসায় মিডিয়াল টু দ্য টেন্ডন অফ বাইসেপস, and its pulsations are auscultated for recording the blood pressure. আমরা এই পালসেশনটা ইউজ করে, ব্রাকিয়াল আর্টারি পালসেশনটা ইউজ করে আমরা ব্লাড প্রেশারটা মনিটর করি। বাইসেপস টেন্ডন আমরা ইজিলি পালপেট করতে পারি অন ফ্লেক্সিং অফ দ্য এলবো। ব্রাকিয়াল পালসেশন আর ফেল্ট অর অসকাল্টেটেড ইন ফ্রন্ট অফ দ্য এলবো জাস্ট মিডিয়াল টু দ্য টেন্ডন অফ দ্য বাইসেপস। আমরা কোথায় পাবো ব্রাকিয়াল পালসেশন? আমরা পাবো কিউবিটাল ফসায় জাস্ট মিডিয়াল টু দ্য টেন্ডন অফ দ্য বাইসেপস for recording the blood pressure. Although brachial artery can be compressed anywhere along its course, যে কোনো জায়গায় the brachial artery compression possible, it can be compressed most favorably in the middle of the arm where it lies on the tendon of the coracobrachialis. Blood for blood gas analysis এর জন্য ব্লাডটা কালেক্ট করা হয় এই brachial artery থেকে। Compression of brachial artery. Brachial artery can be effectively compressed against the shaft of the humerus. Shaft of the humerus এর against a brachial artery কে compress করা হয় to at the level of insertion of coracobrachialis, যেখানে coracobrachialis মাসলটা ইনসারশন হবে, এখানে হেমোরেজটা স্টপ করার জন্য, ব্লিডিংটা স্টপ করার জন্য ইন দ্য আপার লিম্ব অকারিং ফ্রম আর্টারি ডিস্টাল টু দ্য ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারি থেকে দূরে যে আর্টারিগুলো আছে সেগুলো থেকে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা ব্রাকিয়াল আর্টারি কম্প্রেশনের মাধ্যমে আমরা ব্লিডিংটাকে স্টপ করতে পারি। এই ব্লিডিং যেমন এক্সাম্পল হচ্ছে গিয়ে পামার আর্টারিয়াল আর্চ থেকে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা এটা কম্প্রেস করতে পারি। রাপচার অফ ব্রাকিয়াল আর্টারি ইন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে আমরা জানি ব্রাকিয়াল আর্টারি রাপচার হয় এবং সেক্ষেত্রে ভকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার ডেভেলপ করে।
রেডিয়াল নার্ভটা কমনলি ইনজুর্ড হয় স্পাইরাল গ্রুপে। আমরা এক্ষেত্রে আমরা যদি আর্ম চেয়ারে যদি চেয়ারের মধ্যে লম্বা সময় থেকে এরকম হ্যাঙ্গিং থাকে সেই ক্ষেত্রে ডেভেলপ করে স্যাটারডে নাইট পালসি। এই স্যাটারডে নাইট পালসি বলার একটা কারণ আছে, কারণ দেখা যায় আমরা ওয়েস্টার্ন কালচারে দেখা যাচ্ছে এখানে আলটিমেটলি আসলে স্যাটারডে আর সানডে ওদের অফ থাকার কারণে ওরা দেখা যায় রাতের বেলা ড্রিঙ্ক করে বা যেখানেই ড্রিঙ্ক করে সেখানেই দেখা যায় ঘুমায় পড়ে এরকম চেয়ারের মধ্যে, এবং এইভাবে আর্ম চেয়ারের মধ্যে ঘুমায় যাওয়ার কারণে লং টাইমে এখানে কম্প্রেশনের পরে আলটিমেটলি রেডিয়াল গ্রুপে ইনজুরি হয়। ইনজুরি হওয়ার কারণে আলটিমেটলি এখানে রিস্ট ড্রপ হয় বা রেডিয়াল নার্ভ ইনজুরি হয়, তাকে বলা হয় যেই জন্য স্যাটারডে নাইট পালসি। এবং ক্রাচের প্রেশারের মাধ্যমে এখানে আসলে রেডিয়াল নার্ভটা ইনজুরি হতে পারে। তো ফ্র্যাকচার অফ দ্য শাফট অফ দ্য হিউমেরাস, যদি হিউমেরাসের শ্যাফট ফ্র্যাকচার হয় এক্ষেত্রেও এখানে আসলে রিস্ট ড্রপ ডেভেলপ করে। এখানে সেন্সরি লস হবে, আবার দ্য নেরো স্ট্রিপ অন দ্য ব্যাক অফ দ্য ফোরামের একটা নেরো স্ট্রিপে সেখানে সেন্সরি লস হবে, এবং ল্যাটারাল সাইড অফ দ্য ডরসাম অফ দ্য হ্যান্ডে এখানে সেন্সরি লস হবে। রিস্ট ড্রপ কোয়াইট ডিসেবলিং, কারণ এখানে পেশেন্টকে কোনো কিছু ধরতে বলে সে ধরতে পারবে না, গ্রিপ করতে পারবে না, কোনো অবজেক্টকে ফার্মলি শক্ত করে ধরার জন্য বললে সে ধরতে পারবে না, সেক্ষেত্রে রিস্ট ড্রপটা আসলে কোয়াইট ডিসেবলিং। এখানে আমরা দেখতে পাচ্ছি রিস্ট ড্রপ, রেডিয়াল গ্রুপে যদি ইনজুরি হয় রেডিয়াল নার্ভ এখানে ড্যামেজ হবে। ফিজিশিয়ান হোল্ড দ্য ফ্লেক্সড ফোরাম ফার্মলি, এখানে ফোরামটা ফ্লেক্স থাকবে এবং ফিজিশিয়ান এই ফ্লেক্সড ফোরামকে ধরে রাখবে। পেশেন্টকে বলা হবে এলবোকে এক্সটেন্ড করার জন্য এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স, এর মাধ্যমে ট্রাইসেপের বাকিটাকে ফিল করা যাবে। ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম, এটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের এখানে ইনজুরি হবে মিডল অফ দ্য ব্যাক অফ দ্য আর্ম। কোন নার্ভটা ইনজুরি হতে পারে? আমরা জানি মিডল অফ দ্য ব্যাক অফ দ্য আর্মে রেডিয়াল নার্ভ এখানে ইনজুরি হতে পারে। তো ব্যাক অফ দ্য আর্মে সাপ্লাই করতেছে আসলে রেডিয়াল নার্ভ, এখানে ট্রাইসেস মাসল থাকতেছে। মাসল অফ আর্ম এফেক্টেড পার্শিয়ালি আর ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেস বাকাই। এ পার্ট অফ মাসেল এসকেপস, একটা মাসলের একটা অংশ এখানে মিডিয়াল এবং ল্যাটারাল হেডটা এফেক্টেড হবে, এখানে আসলে লং হেডটা এসকেপ করবে। প্যারালাইসিস এজ ইট গেটস সাপ্লাইড ইন দ্য এক্সিলাতে সাপ্লাই পাবে সেই জন্য। আদার মাসল এফেক্টেড আর এক্সটেন্সর অফ দ্য ফোরাম, যেমন ব্রাকিও রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এগুলাকে বলতেছে। আলটিমেটলি রেজাল্ট করবে রিস্ট ড্রপ। কিউবিটাল লিজন ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ফলোয়িং রিজন, আমরা এগুলো আসলে অলরেডি বলে ফেলছি। রেডিয়াল পালস এক্সামিনেশন আমরা বলে ফেলছি। বক্সম্যানস ইসকেমিক কন্ট্রাকচার আমরা বলছি, এখানে যদি সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস হয় তাহলে ব্রাকিয়াল আর্টারিটা ইনজুরি হবে। ইনজুরি হইলে আলটিমেটলি প্যারালাইসিস হবে ফ্লেক্সর মাসল অফ দ্য ফোরাম ডিউ টু ইসকেমিয়া উইদিন এ ফিউ আওয়ার, কিছু ঘন্টার ভিতরে ইসকেমিয়া ডেভেলপ করবে। মাসলগুলো টলারেট করতে পারে 6 ঘন্টা পর্যন্ত, এরপরে আসলে ইসকেমিয়া ডেভেলপ আলটিমেটলি নেক্রোসিস ডেভেলপ করবে এবং ফাইব্রাস টিস্যু রিপ্লেস করবে নেক্রোটিক টিস্যুকে। এজ এ রেজাল্ট মাসল শর্ট অ্যান্ড পারমানেন্টলি প্রডিউসিং আ ফ্লেক্সর ডিফর্মিটি ক্যারেক্টারাইজড বাই ফ্লেকশন অফ দ্য রিস্টটা ফ্লেকশন হবে এবং এক্সটেনশন অফ দ্য মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট এবং ফ্লেকশন অফ দ্য ইন্টারফেরিঞ্জিয়াল জয়েন্ট হুইচ লিডস টু লস অফ হ্যান্ড পাওয়ার। ডুপিট্রেন্স কন্ট্রাকচার, এখানে ক্ষেত্রে প্রোগ্রেসিভ ফাইব্রোসিস থাকবে ইন দ্য মিডিয়াল পার্ট অফ দ্য পামার এপিনিউরাসিস। পামার এপিনিউরাসিসের মিডিয়াল পার্টটা প্রোগ্রেসিভ ফাইব্রোসিস থাকবে এবং মিডিয়াল পার্ট অফ দ্য এপিনিউরাসিস মে আন্ডারগো প্রোগ্রেসিভ থিকেনিং, মিডিয়াল পার্ট অফ দ্য এপিনিউরাসিসটা থিকেনিং হবে এবং পার্মানেন্ট কন্ট্রাকচার ফর্ম কারণে আলটিমেটলি রেজাল্টিং ইন ফ্লেকশন ডিফর্মিটি অফ দ্য লিটল ফিঙ্গার অ্যান্ড রিং ফিঙ্গার। এখানে রিং ফিঙ্গারটা হচ্ছে মোস্ট কমনলি ইফেক্টেড এবং প্রক্সিমাল অ্যান্ড মিডল ফ্যালেংস আর অ্যাকুটলি ফ্লেক্সড বাট ডিস্টাল ফ্যালেঞ্জেস রিমেইন আনএফেক্টেড। এখানে এটার জন্য আসলে একটা সার্জিক্যাল ফ্যাসেক্টমি বলা হয়, সার্জিক্যাল ফ্যাসেক্টমিটা রিকোয়ার্ড থাকে এই হ্যান্ডকে আসলে এই ডুপিট্রেন্স কন্ট্রাকচারে সার্জিক্যাল ফ্যাসেক্টমির মাধ্যমে এটাকে ট্রিট করা হয়। শোল্ডার টিপ পেইন আসলে পেইনগুলো রেফার্ড হয় শোল্ডারে। এখানে কোন কোন কারণে হইতে পারে, এটা আসলে কিসের জন্য? কারণ ফেনিক নার্ভ ক্যারি করে ইম্পালসগুলো ফ্রম পেরিটোনিয়াম অ্যান্ড সুপ্রাকেবুলার নার্ভ supplying the skin over the shoulder. Both arises from spinal segment, এখানে cervical 3 and cervical 4. গলব্লাডারে আসলে কোলসিস্টাইটিসের পেইনটা আমরা রাইট শোল্ডারে ফিল করি, স্প্লিন রাপচারে এখানে পেইনটা আসলে লেফট শোল্ডারে ফিল করা যায়। হার্টের পেইনগুলো আসলে লেফট সাইডে আমরা এখানে রেফার করে, যেমন লেফট চেস্ট, লেফট আর্ম, লেফট ফোর আর্ম, লেফট হ্যান্ড। এবং
স্টমাক ডিউডেনামের পেইনটা দেখা যাবে রেফার করবে এপিগ্যাস্ট্রিক রিজনে, স্মল ইন্টেস্টাইনটা হচ্ছে আম্বিলিক্যাল রিজন এবং লার্জ ইন্টেস্টাইন হাইপোগ্যাস্ট্রিক রিজনে এই পেইনটা রেফার করে। শোল্ডার জয়েন্টটা মোস্ট কমনলি আসলে সার্জিক্যালি অ্যাপ্রোচ করা হয় সামনের থেকে, ফ্রম দ্য ফ্রন্ট। হাউএভার এসপিরেশন নিডলটা ইন্ট্রোডিউস করা হয় অ্যান্টেরিয়রলি সামনের দিকে, দ্য ডেল্টোপেক্টোরাল ট্রায়াঙ্গেলে ক্লোজার টু দ্য ডেল্টয়েড মাসল, লেটার মাসলের কাছাকাছি, অ্যান্ড লেটারালি জাস্ট বিলো দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস, লেটারালি অ্যাক্রোমিয়ান প্রসেসের নিচেই অ্যাপ্রোচ করা হয়। এলবো ইকুয়েশন, যদি এলবো জয়েন্টের মধ্যে ফ্লুইড কালেকশন হয় সেই ক্ষেত্রে অ্যাকুমুলেশন হলে এলবো ইকুয়েশনটা করা হয়। এখানে জয়েন্টটা অ্যাসপিরেট করা হয় একটা নিডেল ইনসার্শনের মাধ্যমে অন দ্য পোস্টেরোলেটারাল সাইড অ্যাবভ দ্য হেড অফ দ্য রেডিয়াস উইথ এলবো এট দ্য রাইট অ্যাঙ্গেল। ডিসলোকেশন অফ এলবো, এখানে এলবো ডিসলোকেশনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ একটা ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ আছে বিটুইন দ্য অলিক্রন অ্যান্ড টু পেকুন্ডাল অফ দ্য হিউমেরাস। এখানে একটা ট্রায়াঙ্গল পাশের ছবিতে দেখানো গেছে, তো এইটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে। এইটা আলটিমেটলি রিডাকশন হবে ইন কেস অফ ডিসলোকেশন অফ এলবো। এটা আসলে এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা ডিস্টার্বড হবে ডিউরিং ডিসলোকেশন অফ এলবো। তো রিডাকশনের সময় দ্য রিডাকশন ইফ ডান আর্লি, যদি তাড়াতাড়ি রিডাকশন করা যায় এটা আসলে ইজিলি এটা স্পাজম ওভারকাম করা যাবে এবং and then flexing the forearm to lever joint back to the normal place. আমরা এখানে পড়ব টেনিস এলবোটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই পেইন অ্যান্ড টেন্ডারনেস ওভার দ্য লেটারাল এপিকন্ডাল। লেটারাল এপিকন্ডালের মধ্যে পেইন এবং টেন্ডারনেস ফিল করলে এটাকে আমরা বলতেছি টেনিস এলবো বা লেটারাল এপিকন্ডাইলাইটিস হিউমারাস উইথ পেইন অ্যালং দ্য অ্যাবরাপ্ট প্রোনেশন। যখন প্রোনেশন হবে তখন এই পেইন বিল্ড করবে। এটা হচ্ছে কিসের জন্য? স্প্রেইন অফ লেটারাল কোলাটারাল লিগামেন্ট অফ এলবো জয়েন্ট, টিয়ার অফ দ্য ফাইবার্স অফ এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস এবং ইনফ্লামেশন অফ বার্সা আন্ডারনিথ দ্য এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস or strain or tear of common extensor origin. তো টেনিস প্লেয়াররা সাধারণত এখানে সাফার করে, পাশাপাশি এখানে আসলে অন্যান্য যেগুলো স্ট্রেইনার্স যে স্পোর্টসগুলো আছে স্পোর্টসগুলোর অংশগ্রহণের মাধ্যমে আসলে ফলে দেখা যায় টেনিস এলবো ডেভেলপ করে। গলফার্স এলবোর নাম হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলাইটিস, তাহলে এটা মিডিয়ালে দেখা যাচ্ছে। তো এটা ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই পেইন অ্যান্ড টেন্ডারনেস ওভার দ্য মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস। ডান দিকে ছবিতে দেখতে পাচ্ছ গলফ খেলার সাথে এটা রিলেটেড আছে, সেজন্য তার নাম হচ্ছে গলফার্স এলবো। এটা অকার্স ডিউ টু স্ট্রেইন টু টিয়ার অফ কমন ফ্লেক্সর অরিজিন। এই কমন ফ্লেক্সর অরিজিনগুলো টিয়ারের কারণে আসলে এই গলফার্স এলবোটা ডেভেলপ করতেছে। তো এই সুপারফিশিয়াল ফ্লেক্সর ফোরাম মাসলস অফ ফোরাম আসলে ডিউরিং গলফ খেলার সময় এগুলো কাজে লাগে, সেই ক্ষেত্রে এই মিডিয়াল এপিকন্ডাইলাইটিস ডেভেলপ করতে পারে। স্টুডেন্টস এলবো বা মাইনার্স এলবো বলা হয়, এটা হচ্ছে গিয়ে রাউন্ড ফ্লাকচুয়েটিং পেইনফুল সোয়েলিং ওভার দ্য অলিক্রন। অলিক্রনের মধ্যে একটা ফ্লাকচুয়েটিং পেইনফুল সোয়েলিং দেখা গেলে তাকে বলা হয় স্টুডেন্টস এলবো। ইট অকার্স ডিউ টু ইনফ্লামেশন অফ দ্য সাবকিউটেনিয়াস অলিক্রনাল বার্সা lying over the subcutaneous triangular area on the posterior aspect of the olecranon process. আমরা এটাকে বলি ক্যারিং অ্যাঙ্গেল। ক্যারিং অ্যাঙ্গেল কোনো কিছু এরকম ক্যারি করলে আমাদের এলবোটা যখন এক্সটেন্ডেড থাকে, এলবো জয়েন্টটা এক্সটেন্ডেড থাকে, তখন আসলে এখানে ট্রান্সভার্স থাকে না, আলটিমেটলি এলবো জয়েন্টটা এটা অবলিক থাকে, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। এটা কারণ হচ্ছে মিডিয়াল ফ্ল্যাঞ্জ টকলিয়ার মিডিয়াল ফ্ল্যাঞ্জটা থাকে 6 মিলিমিটার বিলো দ্য ল্যাটারাল ফ্ল্যাঞ্জ। কনসিকুয়েন্টলি যখন এলবোটা এক্সটেন্ডেড থাকবে আর্ম এন্ড ফোরামে, এটা একটা স্ট্রেট লাইন দিবে না, রাদার দ্য ফোরাম ইজ ডেভিয়েটেড স্লাইটলি ল্যাটারালে, তো ফোরামটা ল্যাটারালে ডেভিয়েট করবে। এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনকে বলা হচ্ছে ক্যারিং অ্যাঙ্গেল। তো এই দেখা যাচ্ছে এখানে একটা বালতি ধরে রাখছে, তো এক্ষেত্রে আমি যদি এক্সটেন্ডেড করে রাখি এলবো, দেখা যাবে আমার ট্রান্সভার্স থাকবে না, এটা একটু স্লাইটলি ল্যাটারালি থাকবে আমার ফোরামটা। তো এখানে যে আর্ম এবং ফোরামের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে তাকেই বলতেছে ক্যারিং অ্যাঙ্গেল। ক্যারিং অ্যাঙ্গেলটা নর্মাল হচ্ছে 13 ডিগ্রি, যদি 13 ডিগ্রি বেশি থাকে তাহলে তাকে বলে আমরা কিউবিটাস ভালগাস। আনলার্ন নার্ভ এখানে ড্যামেজ হতে পারে এবং যদি অ্যাঙ্গেলটা কমে যায় তাহলে তোকে আমরা বলি কিউবিটাস ভেরাস। সুপাইনেশন এবং পেনেশন দুইটাই হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র রেডিয়াল জয়েন্টে, যেগুলো হচ্ছে পিভট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন সুপাইনেশনের সময় রেডিয়াস এবং আনলাটা প্যারালাল থাকবে একটার সাথে, এবং প্রোনেশনের সময় রেডিয়াসটা ক্রস ওভার করবে আনলাকে। ছবিতে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। ইন সিনোস্টোসিস বা ফিউশন অফ আপার এন্ড অফ দ্য রেডিয়াস অ্যান্ড আনলা, প্রোনেশন ইজ নট পসিবল। এখানে একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক প্রবলেমের কথা দেওয়া আছে। এটা 70-year-old লেডি,
এখানে ফেল অন forearm, she heard a crack in the wrist, সে রিস্টে একটা তার ক্র্যাকিং নয়েজ পাইল এবং এখানে দেখা গেল সোয়েলিং অ্যান্ড ব্যান্ড জাস্ট প্রক্সিমাল টু রিস্ট অ্যান্ড লেটারাল ডিভিশন অফ দ্য হ্যান্ড, হাতটা আসলে লেটারাল ডিভিশন হয়ে গেছে। আলটিমেটলি এখানে কী হয়েছে, এখানে ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াসটা ফ্র্যাকচার হয়ে গেছে। দ্য ব্যাকওয়ার্ড ব্যান্ড জাস্ট প্রক্সিমাল টু দ্য রিস্ট ইজ ডিউ টু পুল অফ দ্য এক্সটেন্সর মাসল, এক্সটেন্সর মাসলটা পুল করার কারণে আসলে ব্যাকওয়ার্ড ব্যান্ডিংটা হয়েছে এবং ইনফিরিয়র রেডিয়াল জয়েন্ট ইউজুয়ালি subluxated. So the wrist joint and interphalangeal joint are commonly involved in rheumatoid arthritis. তোমরা rheumatoid arthritis এর নাম শুনছো, osteoarthritis এর নাম হয়তো শুনে থাকতে পারো তোমরা। তো rheumatoid arthritis এর ক্ষেত্রে এই wrist joint এবং interphalangeal jointটা commonly involved থাকে এবং wristের ব্যাক অফ দ্য wrist একটা কমন সাইট ফর গ্যাংলিয়ন। এই ছবিতে দেখতে পাচ্ছ ডান দিকের ছবিতে এখানে সিস্টিক সোয়েলিং থাকে রিজাল্টিং ফ্রম মিকয়েড ডিজেনারেশন of synovial sheath around the tendons. The wrist joint can be aspirated from the posterior surface between the tendons of the extensor pollicis longus and the extensor digitorum. ট্রিগার ফিঙ্গারটা হচ্ছে এটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে আঙ্গুলটা আসলে লক থাকবে ফুল ফ্লেকশনের সময় এবং এটাকে সহজে আবার এক্সটেন্ড করা যাবে না, বারবার চেষ্টা করার পরেও এটাকে এক্সটেন্ড করা যাবে না, কিন্তু যখন এক্সটেন্ড হবে তখন ট্রিগারের মতো হুট করে এরকম এক্সটেনশন হয়ে যাবে, সেই জন্য তাকে বলতেছে ট্রিগার ফিঙ্গার। মনে করো আমাদের থাম্বটা যখন ফ্লেক্স থাকবে, ফুললি ফ্লেক্স থাকবে, কিন্তু সেটাকে আবার এক্সটেন্ড করা যাবে না। এটা আসলে হচ্ছে কিসের জন্য হচ্ছে, ডিউ টু থিকেনিং অফ লং ফ্লেক্সর টেন্ডন প্রিভেন্টিং মুভমেন্ট অফ দ্য টেন্ডন উইদিন দ্য ফাইব্রাস ফ্লেক্সর শিট অফ দ্য ডিজিট। যখন টেন্ডনটা মুভ করতে চেষ্টা করে তখন থিকেন পার্টটা অসিওফাইব্রাস টানেলের মধ্যে আটকা পড়ে যায়, সেই জন্য আসলে এরকম হয়। এই কন্ডিশনটা রিলিফ করা যায় বাই এখানে ইনসিশন দিয়ে ফাইব্রাস ফ্লেক্সর শিটের মধ্যে। পাল্প স্পেস ইনফেকশন, এটাকে মোস্ট এক্সপোজ পার্ট বলা হয় ডিজিট অফ দ্য পাল্প স্পেস, দ্য মোর প্রোন টু ইনফেকশন। এখানে অ্যাবসেস হলে বলি আমরা পাল্প স্পেস, এখানে বলি হুইটলো অর ফেলন। এখানে আমরা এইটাকে এখানে সিভিয়ার থ্রবলিং পেইন হবে এবং পাসটা এই পাল্প স্পেস থেকে ড্রেন করা হয় বাই ল্যাটারাল ইনসিশন, ওপেনিং অল লকিউলি অ্যান্ড অ্যাভয়েডিং টেকটাইল স্কিন। আমরা টেকটাইল স্কিন সেন্সেশন আমরা অ্যাভয়েড করে নিই ইন দ্য ফ্রন্ট অফ দ্য ফিঙ্গার। যদি এটাকে নেগলেক্ট করা হয় তাহলে এই দিস হুইটলো মে লিড টু এ ভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ডিস্টাল 4/5 অফ দ্য টার্মিনাল phalanx and due to occlusion of digital artery as result of pressure. The proximal 1/5 phalanx is not affected because the branch of digital artery. Anatomical snap box, এখানে তিনটা টেন্ডন, একটা হচ্ছে গিয়ে টেন্ডন অফ এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, টেন্ডন অফ এক্সটেন্সর পলিসিস ব্রেভিস এবং টেন্ডন অফ অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। এই তিনটা টেন্ডনের মাঝখানে এখানে যে অ্যানাটমিক্যাল স্নাপ বক্স, এখানে আমরা এটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট কিসের জন্য, কারণ এখানে আমরা রেডিয়াল আর্টারিটা পালপেট করতে পারি, এখানে রেডিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, সেই জন্য এখানে স্কিন সেন্সেশনটা লস্ট হতে পারে। সেই ক্ষেত্রে এখানে আমরা স্ক্যাফয়েড বোনের যদি ফ্র্যাকচার হয় সেখানে আমরা টেন্ডারনেস পাবো এখানে, এবং সেফালিক বেইনটা আমরা এখানে ইন্ট্রাভেনাস ফ্লুইড ইনফিউশনের জন্য ইউজ করে থাকি। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। কার্পাল টানেল, তাহলে এখানে যে কার্পাল বোনগুলো আছে তাদের যে কনকেভিটি এবং যে ফ্লেক্সর রেটিকুলাম, তাদের যে কার্পাল বোনের যে কনকেভিটি এবং ফ্লেক্সর রেটিকুলাম মাঝখানে একটা টানেল তৈরি হয়, তার নাম হচ্ছে কার্পাল টানেল। তার মধ্যে যদি এই মিডিয়ান নার্ভটা কম্প্রেসড হয় তাকে বলি আমরা কার্পাল টানেল সিনড্রোম। এই কার্পাল টানেল সিনড্রোমের মধ্যে মিডিয়ান নার্ভ কম্প্রেশনের ফলে এখানে আসলে এখানে কিছু কন্ডিশনের জন্য এটা মিডিয়ান নার্ভটা কম্প্রেশন হয়, তার মধ্যে হচ্ছে টেনোসাইনোভাইটিস বা অফ দ্য ফ্লেক্সর টেন্ডন, মিক্সিটিমা, রিটেনশন অফ ফ্লুইড ইন প্রেগনেন্সি, fracture dislocation of lunate bone এবং osteoarthritis of the wrist. These are common causes of median nerve compression in the carpal tunnel. Carpal tunnel এর ক্ষেত্রে আমরা pin and needle like sensation patient feel করবে along the distribution of median nerve lateral 3.5 digit, স্পেশালি এট নাইট, রাতের বেলা এই পিন এন্ড নিডল সেন্সেশনটা বেড়ে যাবে এবং এখানে কোনো সেন্সরি লস হবে না ওভার দ্য থিনার এমিনেন্স, কারণ স্কিন ওভার দ্য থিনার এমিনেন্স সাপ্লাইড বাই পামার কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ দ্য মিডিয়ান নার্ভ হুইচ passes superficially to the flexor retinaculum, flexor retinaculum সুপারফিশিয়ালি পাস করবে। এখন এখানে থিনার মাসলটা উইকনেস হবে এবং এইপ থাম্ব ডিফর্মিটি ডেভেলপ করবে। টিনেল সাইন মানে হচ্ছে এখানে ফ্লেক্সর রেটিনাকুলামের মধ্যে যদি এখানে টিনেল সাইনটা আমি এখানে ছবিতে দেখাই দিই তোমাকে, এখানে দেখা যাচ্ছে টিনেল সাইন পারকাশন ওভার দ্য ফ্লেক্সর রেটিনাকুলাম, মাঝখানে ছবিটা যদি ফ্লেক্সর রেটিনাকুলামের উপরে পারকাস করা হয় তাহলে পেইনটা আবার
রিপ্রোডিউস করবে। আর ফ্যালেন্স টেস্টটা করা হবে, ফ্যালেন্স টেস্টটা ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে দুইটা রিস্টই ফুল ফ্লেক্স করা হয়েছে, ফ্লেক্স করে একটার সাথে লাগানো হয়েছে। এই ক্ষেত্রেও এই মিডিয়ান নার্ভটা কম্প্রেশন হবে এবং এই পেশেন্ট সিমটমটা আবার রিপ্রোডিউস করবে। এখানে আমরা এক্সরেগুলো দেখতে পাচ্ছি পার্টিকুলার জয়েন্টের, অ্যাক্রোমিও ক্লেভিকুলার জয়েন্ট, এলবো জয়েন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডের জয়েন্টগুলা। মাসকুলোকিউটেনাস নার্ভ এটা আসতেছে লেটারাল কর্ড থেকে। এটা ইনজুরি হইতে পারে আর্মে এবং ফ্রন্ট অফ দ্য আর্ম এবং রিস্টে। তো এক্ষেত্রে যদি ফ্রন্ট অফ দ্য আর্মে যদি ইনজুরি হয় সেই ক্ষেত্রে এখানে সবগুলা সিমটম অ্যারাইজ করবে, প্যারালাইসিস অফ দ্য বাইসেপস এন্ড ব্রাকিয়ালিস এবং সেন্সরি লস অফ দ্য ল্যাটারাল সাইড অফ দ্য ফোরআর্ম। আর যদি রিস্টের লেভেলে ইনজুরি হয় সেই ক্ষেত্রে সেন্সরি লস হবে অন দ্য ল্যাটারাল সাইড অফ দ্য ফোরআর্ম। রেডিয়াল নার্ভ ইনজুরি এক্সিলাতে হতে পারে, এখানে আর্মের লেভেলে হইতে পারে, দ্য লেভেল অফ রেডিয়াল গ্রুপ এবং রিস্টের লেভেলে হইতে পারে। তো এখানে এক্সিলার লেভেলে হইলে আলটিমেটলি এখানে কোনো এলবো জয়েন্ট এক্সটেনশন হবে না, কোনো কিছু গ্রিপ করতে পারবে না পেশেন্ট, এখানে রিস্ট ড্রপ ডেভেলপ করবে এবং সেন্সরি লস হবে। এখানে দেখা যাচ্ছে আইসোলেটেড সেন্সরি লস দেখা যাচ্ছে, এই পার্টিকুলার এরিয়াতে সেন্সরি লস হবে। এবং এখানে যদি আমরা বলি এখানে ফোর আর্মের মধ্যে যদি এখানে ইনজুরি হয় সেক্ষেত্রে রিস্ট ড্রপ এবং সেন্সরি লস হবে। এবং হ্যান্ডে যদি ইনজুরি হয় এখানে পার্টিকুলারলি সেন্সরি লস শুধু হবে। রেডিয়াল নার্ভ ইনজুরির ক্ষেত্রে এখানে আমরা সেন্সরি লস পাবো, এটা ছোট এরিয়া, এখানে এটা ব্যাক অফ দ্য ফোর আর্মে এন্ড দ্য ডরসাম অফ দ্য হ্যান্ডে। মিডিয়ান নার্ভ ইনজুরির ক্ষেত্রে এখানে আমরা আর্মের মধ্যে দ্য লেভেল অফ আর্ম, এখানে মিডিয়ান নার্ভ ইনজুরি হতে পারে। তার রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 5, 6, 7, 8 এবং থোরাসিক 1। রেডিয়াল নার্ভের রুট ভ্যালু সেম, সার্ভাইকাল 5, 6, 7, 8, থোরাসিক 1 এবং মাসকুলোকিউটেনাস নার্ভের রুট ভ্যালু ছিল 5, 6, 7। মিডিয়ান নার্ভের ইনজুরি হলে এখানে উইক ফ্লেকশন অফ রিস্ট এবং লস অফ প্রোনেশন অফ ফোরআর্ম এবং লস অফ ফ্লেকশন অফ প্রক্সিমাল ইন্টারফেরেন্সিয়াল এন্ড ডিস্টাল ইনফেরিয়র জয়েন্ট অফ ইন্ডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার। তার মিডিয়ান নার্ভের ডিস্ট্রিবিউশন বরাবর তার আসলে সিমটমগুলো ডেভেলপ করবে। লস অফ ফ্লেকশন অ্যাট ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট অফ থাম্ব এবং লস অফ থিনার এমিনাস। এখানে আমরা দেখতে পাচ্ছি এফেক্ট অফ মিডিয়ান নার্ভ ইনজুরি, বেনেডিক্টিয়ান ডিফর্মিটি ফিগার এতে অফ দ্য হ্যান্ড এবং এপ লাইক ডিফর্মিটি। এখানে আমরা টিনেল সাইনটা দেখলাম, আমরা ফ্লেক্সর রেটিনোগ্রামে পারকাস করার পরে এখানে মিডিয়ান নার্ভের ইনজুরি সিমটমগুলো আবার রিপ্রোডিউস করবে। এবং এখানে ফ্যালেন্স টেস্ট আমরা বলছি আগে যে এক্ষেত্রেও মিডিয়ান নার্ভ ইনজুরির সিমটমগুলো রিপ্রোডিউস করবে। এখানে দেখা যাবে লেগিং বিহাইন্ড অফ ইন্ডেক্স এন্ড মিডল ফিঙ্গার। এখানে দেখা যাচ্ছে যে রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার ঠিকই এখানে হচ্ছে তার মেক ফিস্ট ইজিলি, বাট এখানে ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গারটা লেগিং বিহাইন্ড হচ্ছে ডিউ টু ইনজুরি অফ ফার্স্ট এন্ড সেকেন্ড লাম্ব্রিক্যাল মাসল, ডিউ টু দ্য মিডিয়ান নার্ভ। আলনার নার্ভ ইনজুরির ক্ষেত্রে এখানে ফ্ল্যাটেনিং অফ মিডিয়াল বর্ডার অফ দ্য ফোরআর্ম, লস অফ ফ্লেকশন অ্যাট ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টস of 4th and 5th digits, loss of hypothenar eminence, loss of adduction of thumb, loss of abduction of all fingers except little finger, loss of adduction of 2nd, 4th and 5th digits, slight clawing of 2nd and 3rd digits, marked clawing of 4th and 5th digits, sensory tropic and basomotor changes হবে। এক্ষেত্রে আমরা দেখতে পারি ক্লোয়িং অফ দ্য রিং অ্যান্ড লিটল ফিঙ্গার ইন কেস অফ আলনার নার্ভ ইনজুরি, এবং আলনার নার্ভ ইনজুরির ক্ষেত্রে আলনার ক্লো হ্যান্ড ডেভেলপ করবে। এবং এখানে ফার্স্ট ওয়েব স্পেসে এখানে হলোইং দেখা যাবে, গর্তের মতো হয়ে যাবে ইন কেস অফ আলনার নার্ভ ইনজুরি। এবং সেন্সরি লস হবে, যে পাশে যে ছবিতে দেওয়া আছে ডরসাল অ্যাসপেক্টে এবং পামার অ্যাসপেক্টে দেখা যাচ্ছে এখানে হচ্ছে রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার ইনভলভ হবে, এবং ডরসাল অ্যাসপেক্টে এখানে লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের কিছু অংশ সেন্সরি লস হবে ইন কেস অফ আলনার নার্ভ ইনজুরি। আলনার নার্ভের এখানে হচ্ছে রুট ভ্যালু সার্ভাইকাল 7, 8 and thoracic 1। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি সেন্সরি লস ইন মিডিয়াল, আলনার এন্ড রেডিয়াল নার্ভ, প্যারালাইসিস। কমপ্লিট ক্লো হ্যান্ড, এখানে যদি আলনার নার্ভ এবং মিডিয়াল নার্ভ দুটাই যদি নার্ভ ইনজুরি হয় সেক্ষেত্রে কমপ্লিট ক্লো হ্যান্ড ডেভেলপ করবে। এখানে হাইপার এক্সটেনশন অফ দ্য রিস্ট
মেটাকার্পোফেরেঞ্জিয়াল জয়েন্ট হবে এবং ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টটা ফ্লেকশন হবে। ফরমেন্ট সাইনটা হচ্ছে এখানে পেশেন্টকে বলা হবে যে থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাধ্যমে একটা কার্ডকে ধরার জন্য, কিন্তু পেশেন্টটা এটা করতে পারবে না, এটাকে বলে ফরমেন্টস সাইন পজিটিভ। ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম, আমরা শেষের দিকে চলে আসছি ক্লাসের। টেনিস খেলার সময় একজন আসলে তার সিভিয়ার পেইন ডেভেলপ করছে রাইট এলবোতে। আলটিমেটলি এটা আসলে আমরা বলি লেটারাল এপিকন্ডাইলাইটিস, তাকে বলি টেনিস এলবো। এটা নিয়ে আমরা আগে কথা বলছি। এটা শুধু টেনিস ছাড়াও সুইমিং, জিমন্যাস্টিক, বাস্কেটবল, টেবিল টেনিস, যে কোনো ধরনের স্পোর্টসে এই ধরনের স্ট্রেনিয়াস ইউজে ক্ষেত্রে এক্সটেন্সর অফ দ্য ফোরআর্ম এফেক্টেড হতে পারে। 55-year-old woman complained of abnormal sensation of her right thumb abnormal sensation ইন্ডেক্স, মিডিল এবং পার্ট অফ দ্য রিং ফিঙ্গারে, এবং রাতের বেলা পেইনটা বেড়ে গেছে। এটা আসলে আমরা বলতে পারি এখানে মিডিয়ান নার্ভ ইনজুরি হয়েছে, কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেলের মধ্যে মিডিয়ান নার্ভটা কম্প্রেশনের কারণে এখানে মিডিয়াল কার্পাল টানেল সিনড্রোম ডেভেলপ করছে। আমরা আগেই বলছি যে ল্যাটারাল 3.5 ডিজিটটা এখানে অ্যাবনর্মাল সেন্সেশন থাকবে এবং এখানে ল্যাটারাল 2/3 অফ দ্য পামে কোনো সেন্সেশন লস হবে না, এবং নার্ভ সাপ্লাই অফ দিস এরিয়া ইজ ফ্রম পামার কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ গিভেন টু দ্য ফোরাম অ্যান্ড দেন ইট পাসেস সুপারফিশিয়াল টু দ্য ফ্লেক্সর রেটিনাকুলাম। তো ধন্যবাদ তোমাদের আসলে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য। সবাই আশা করি আমি আসলে একটা ক্লাসের মধ্যে পুরো কার্ডের ক্লিনিক্যাল অ্যানাটমি বলা লাগছে, সেই জন্য আসলে অনেক সময় নিয়ে নিছি। আশা করি ক্লাসটা তোমাদের কাজে লাগবে। তোমরা এখান থেকে সবাই একসাথে, মানে আমি চেষ্টা করছি ক্লিনিক্যাল অ্যানাটমি, সুপিরিয়র এক্সট্রিমিটি সব একসাথে করে তোমাদেরকে প্রেজেন্ট করার। তো তোমাদের ক্লাসের ফিডব্যাকটা আমাকে একটু কাইন্ডলি জানাবা। ইনশাআল্লাহ তোমাদের সাথে হয়তো ভবিষ্যতে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।